নমস্কার। আমাদের এপিসোড গুলো যেহেতু আগে রেকর্ড হয়ে থাকে, তাই এপিসোডের আগে এলাম। কারণ এই শহরে যা চলছে, যা হচ্ছে গত এক সপ্তাহ ধরে, তাতে চুপ করে থাকাটা নিজের সাথে অন্যায় হয়ে যাবে। খুব দুশ্চিন্তায় রয়েছি, খুব প্রশ্নের মধ্যে রয়েছি, খুব ভয় রয়েছে। একটি জঘন্য ঘটনা হয়ে গেছে, এবং যেই শহরে হয়েছে সেই শহর আমরা সাধারণত ভাবে জানি যে শুধু মেয়েদের জন্য না, সবার জন্যই খুব সেফ অ্যান্ড সিকিউর। এবং যে শহরের পুলিশকে নিয়ে সত্যি গর্ব করা যেত বা যায়। কারণ আজ থেকে প্রায় 12 বছর আগে এই ধরনেরই একটা ঘটনা ঘটেছিল পার্ক স্ট্রিটে। দুদিনের মধ্যে সরকারের প্রধান বলে দিতে পেরেছিলেন যে ঘটনাটি সাজানো। এক্ষেত্রে 10 দিন কেটে গেছে, তবুও বলতে পারছেন না। আম, যদিও পুলিশ খুব তৎপর ছিলেন, মানে একদিনের মধ্যেই ধরে ফেলেছিলেন। আহ, ময়নাতদন্ত হবার আগেই তারা পুরো ব্যাপারটা জানতেন, বুঝতে পেরেছিলেন আর কি। কিন্তু তবু অনেক প্রশ্ন উঠেছে। কেন জানি না, হাইকোর্ট তারা অন্য একটি এজেন্সিকে দিয়ে গিয়েছে আহ, এই ঘটনার তদন্ত করার জন্য। তাই অনেক প্রশ্নের মধ্যে রয়েছে। একটি মেয়ে, মেধাবী মেয়ে, সে রাত্রিবেলা ডিউটি করছে হাসপাতালে। তার সঙ্গী সাথী কেউ ছিল না। একটা এত বড় ঘটনা ঘটে গেল তার সাথে, কেউ টের পেল না। তার বাবা মাকে বসে থাকতে হলো 3 ঘন্টা, 3.5 ঘন্টা ধরে, তাদের তো তাই মত। পুলিশ অবশ্য বলছেন যে না, এরকম কিছু হয়নি। আসলে যার মেয়ে মারা গেছে তারা তো মিথ্যে কথাই বলবে। আমরা পুলিশের উপর ভরসা রাখছি। কিন্তু তাই কি হয়েছিল, মানে তার মা বাবাকে কি অপেক্ষা করতে হয়েছিল এতক্ষণ? কেন? সেই সংস্থার প্রধান, মানে কলেজের প্রধান, তিনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন। কিন্তু তার 2-3 ঘন্টার মধ্যে তাকে পুনর্বহাল করতে হলো। মানে নিশ্চয়ই খুব মেধাবী এবং খুব দক্ষ প্রশাসক। মানে তাকে ছাড়া এই রাজ্যের মেডিকেল কলেজগুলো চলবে না আর কি। মানে এত ভালো দক্ষ প্রশাসককে কি ছেড়ে রাখা যায়? নাকি কারণ অন্য কিছু? নাকি উনি এমন কিছু জানেন বা জানতেন যেটা বলে দিলে অন্য কারো অসুবিধা হতে পারে? একটা প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ, তার মাঝখান থেকে কিছু লোক ঢুকে সেই কলেজে, যেখানে মানে ক্রাইম অফ সিন, সেখানে হামলা চালালো। কেন বলুন তো? আমরা কি জানি, নাকি জেনেও না জানার ভান করছি? আমি নিজে ফুটবলের ফ্যান নই, কিন্তু যখন শোনা গেল যে প্রতিবাদ হবে, দুটো বড় বড় যুযুধান দল তারা প্রথমবারের জন্য একসাথে হাত মিলিয়ে, গলা মিলিয়ে প্রতিবাদ করবে, তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এমন কিছু অডিও ক্লিপস পেয়ে গেল যে বোঝা গেল যে সেখানে নাশকতা হবে। বললাম না, কলকাতা পুলিশ ইজ গ্রেট, এত দক্ষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুলিশের কাছে অডিও ক্লিপস এলো কি করে? মানে যেটা তারা দেখাচ্ছে সেটা তো পুলিশ কন্ট্রোল রুমে করা কোনো ফোনের রেকর্ডিং নয়। সেটা দুটো মানুষের মধ্যে কথোপকথনের। তাহলে পুলিশ কি কথা শুনছে?
আমি আরেকজনের সাথে কথা বলবো, মাঝখানে কি পুলিশ আড়ি পারতে পারে? আমি জানি না কেন সাংবাদিক এই প্রশ্নটা করলেন। প্রাইভেসি বলে কি আদৌ কিছু আছে আমাদের? অনেক প্রশ্ন। আমার মনে হচ্ছে যে একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট তৈরি হয়েছে প্রশাসন, অন্তত কিছু মানুষের মধ্যে। যেমন আমরা দেখি আর কি, যে পুলিশকে ট্রাফিক আইন মানতে হয় না, পুলিশকে বা রাজনীতিবিদদেরকে সভ্যভাবে কথা বলতে হয় না, তেমনি আর কি, নতুন কিছু না। খুব ভয় রয়েছে, বুঝলেন, রাগ তো আছে, ভয় হচ্ছে যে বাড়ি থেকে যখন আমি বেরোচ্ছি বা আমার বাড়ির কেউ বেরোচ্ছে, তারা সুস্থ থাকবে তো? ভয় হচ্ছে এই যে আমি কথা বলছি, তার জন্য পুলিশ আমাকে ডেকে নেবে না তো? হয়তো বলতেই পারে যে আমি গুজব ছড়াচ্ছি, বা বলতে পারে যে আমি হুমকি দিচ্ছি। হ্যাঁ, মানে রাজনীতিবিদরা বলতেই পারে আঙুল মচকে দেবো, চমকে দেবো, এগুলো নর্মালাইজ হয়ে গেছে। এগুলো নিয়ে প্রতিবাদ করাটা একটু বেশি হয়ে যাবে। কিন্তু আমরা বলতে পারি, আমরা প্রশ্ন তুলতে পারি, সে ভয়ে রয়েছে। এসবের মধ্যে আছি। কিন্তু এপিসোড শুরু শুরু করার আগে শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে স্টে পজিটিভ। কারণ গত 10 দিনে বা এক সপ্তাহে শহরে যে পজিটিভিটি দেখা গেছে, সেটা গত 10 বছরেও দেখিনি। পজিটিভিটি মানে আগামী দিনটা আজকের থেকে ভালো হবে বা হতে পারে, এই বিশ্বাস। পজিটিভিটি মানে আমি যাকে চিনি না, তার কারণে তার জন্যে রাস্তায় নেমে আসে, এটা পজিটিভিটি। একজন আরেকজনের হাত ধরা, এটা পজিটিভিটি। তো আমরা সেই পজিটিভিটিটা নিয়ে থাকি, আগামীটা আজকের থেকে ভালো হবে এই বিশ্বাসটা নিয়ে থাকি। চলুন এপিসোড। আমরা গ্রেসফুল্লি যে ডিসএগ্রি করার যে জায়গাটা, স্লোলি লুজিং দ্যাট স্পেস। দ্য গভর্নমেন্ট ইউ ইলেক্ট ইজ দ্য গভর্নমেন্ট দ্যাট ইউ ডিসার্ভ। ভারতবর্ষের যে ডেমোক্রেসি এমন একটা লো এবে এসে ঠেকেছে এখন। শিক্ষা, স্বাস্থ্যর মতন যে জায়গাগুলো, সেখানে সাকসেসিভ গভর্নমেন্টের খুব একটা ভালো রোল ছিল সেটা কিন্তু নয়। এই নয় যে আমাদের দেশে ভালো লিডার নেই, আমরা তাদের অনুসরণও করি না, আমরা তাদের অনুকরণও করি না। টুডেস পলিটিক্স ইজ অল অ্যাবাউট ভোট ব্যাংক পলিটিক্স। আমরা বলি যে আমরা লার্জেস্ট ডেমোক্রেসি। দের ইজ হার্ডলি এনি পলিটিক্যাল পার্টি ইন আওয়ার কান্ট্রি যেখানে ইন্টারনালি তাদের ডেমোক্রেসি আছে। অনেক পলিটিক্যাল পার্টিজে যারা সত্যি কম্পিটেন্ট এবং অনেস্ট, ডেডিকেটেড টু দি আইডিওলজি, আর অফেন বিং সাইডলাইনড। পলিটিক্স অ্যান্ড হিপোক্রেসি ইনসেপারেবল। কোনো আদিবাসীর বাড়িতে গিয়ে খাওয়া, তাদের সাথে ড্যান্স করা, ইট ইজ চিপ পলিটিক্স। ইট উড হ্যাভ বিন জেনুইন পলিটিক্স মাইনাস মিডিয়া কাভারেজ। কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্টি দেশের যা পরিস্থিতি সেটাকে সেট রাইট করতে পারবে না। একটা হাইটেন্ড অ্যাওয়ারনেস লেভেল দরকার। গুড সিটিজেন হওয়াটা মাস্ট, ইটস নট চয়েস। নমস্কার, বই থেকে আপনাদের স্বাগত। আজকে আমি এই চেয়ারে, কারণ আমার উল্টো দিকের চেয়ারে একজন লেখককে আমরা পেয়েছি। সাধারণত তো বই থেকে একজন লেখকের কথাটা আপনাদের কাছে পৌঁছে দিই আমি মূলত পড়ার ভিত্তিতে। আজকে তা নয়। আজকে এই যে বইটি, হুইসপার্স অফ অ্যান অর্ডিনারি জার্নি, তার লেখক শ্রী দেবাশিস ভট্টাচার্য আমার উল্টো দিকে বসে রয়েছেন। দেবাশিসবাবু একটা খুব ইলাস্ট্রাস ক্যারিয়ার ওনার। উনি কলকাতার সে সময়কার গ্রেট ইস্টার্ন হোটেল, ওখান থেকে ওনার ক্যারিয়ার শুরু করেন। তারপরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দীর্ঘদিন থাকেন, তারপরে ইন্টারন্যাশনাল হাউস গোয়াতে। এবং এই তার কার্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উনি প্রচুর এমন মানুষের সাথে কাছাকাছি এসছেন যাদের কথা আমরা শুধু বইতেই পড়ি বা ইতিহাস বইতে পড়ি।
তো এই বইতে ওনার সেই জার্নির, ওনার সেই অভিজ্ঞতাগুলোর কথা শেয়ার করেছেন। এমন এমন গল্প উঠে এসছে যেগুলো আমরা সাধারণত জানি না। তো বইটা আমার কিছুদিন আগে হাতে আসে, 2023-এর পাবলিশড বই। এটার ভিত্তিতে এবং ওনার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা খুব সুন্দর করে কিছু কথাবার্তা বলেছি। আসুন সেই কথাবার্তা চাই। আমার মনে হয় যে এই বৈঠকের একটা নতুন রূপে এই বৈঠকটাতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে একজন লেখকের কাছ থেকে শুনলে পরে অনেক নতুন, অনেক বইয়ের বাইরেও কথা বলা যায়। সেগুলো ভারতবর্ষের রাজনীতি এবং অর্থনীতি এবং সমাজের সম্বন্ধে যে পরিবর্তন এসছে তার অনেক ব্যাখ্যা, এই সমস্ত নিয়ে একটা অসাধারণ আলোচনা এগুলো আমরা করেছি। আসুন যাই, আর কথা বাড়াবো না। দেবাশিস বাবুর কথা শুনতে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। দেবাশিস ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন। আমরা অথরকে পেয়ে গেছি, এর থেকে ভালো কিছু হয় না, মানে একদম হর্সেস মাউথ থেকে। আজকে আর আমি শুধু মিডিয়েটার, লিটারেলি উনি বেশি কথা বলবেন, আমরা বইটা নিয়ে আলোচনা করব। দেবাশিস বাবু, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনাকে সত্যি সত্যি অনেক ধন্যবাদ। আপনার বইটা আমি গত এক সপ্তাহ ধরে পড়েছি এবং বইটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে বইটা আদ্যপান্ত পড়া হয়েছে, বহু জায়গায় মার্ক করে রেখেছি। আপনি বলুন যে, আচ্ছা, দেবাশিস বাবুর একটা পরিচয় হচ্ছে, উনি সে সময়ের গ্রেট ইস্টার্ন হোটেল কলকাতা, সেখান থেকে ওনার ক্যারিয়ার শুরু করেছেন। তারপর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার, যেটার সম্বন্ধে আমরা যখন বড় হচ্ছি তখন দূর থেকে দেখতাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার বলে একটি বিষয় রয়েছে দিল্লিতে, যেখানে সমাজের সমস্ত মাথারা বসে ডিবেট ডিসকাশন করেন, সেটাকে কাছ থেকে দেখেছেন। তারপরে ইন্টারন্যাশনাল সেন্টার গোয়া, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে বহু মানুষকে খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে আপনার এই বইটা। তো সেটা পড়তে পড়তে মনে হচ্ছিল যে সেই সময় একটা টাইম ট্রাভেল হচ্ছে আমার। আর তার সাথে সাথে আপনার সারা জীবনের নির্যাস নিয়ে যে আর্টিকেলগুলো আপনি লিখেছেন বা এখনও লিখে চলেন, সেগুলো নিয়েও আমরা কথা বলবো নিশ্চয়ই। তো আমরা শুরু করি গ্রেট ইস্টার্ন থেকে, কারণ গ্রেট ইস্টার্ন হোটেল এখনও একরকমভাবে রয়েছে, কিন্তু সেই সময়কার গ্রেট ইস্টার্ন আর এখনকার গ্রেট ইস্টার্নে বিরাট তফাৎ বলে আমার মনে হয়। আপনি বলুন যে সেই সময়টা গ্রেট ইস্টার্নটা কী ছিল। আসল কথা, আমরা যখন গ্রেট ইস্টার্নে ছিলাম তখন সেটা অলরেডি ন্যাশনালাইজড হোটেল আন্ডার দ্য এজেস অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। যেহেতু ওটা ব্রিটিশদের টাইম থেকে তখন হয়েছিল, তো সেটার একটা আলাদা একটা লেগেসি ছিল এবং বোধহয় আমরা কিছুটা তার ফ্লেভার ওখানে পেয়েছি গ্রেট ইস্টার্নে। বিকজ তখন যে ধরনের সুইট ছিল ওখানে আর এখনকার হোটেলের যে সুইট, সেখানে অনেক অন্তর, অনেক ফারাক। তখন যেরমভাবে একটা সুইটকে দেখা হতো, কমফোর্ট লেভেল জাজ করা হতো, আর এখন যেভাবে দেখা হয় সেটার মধ্যে অনেক ফারাক। কিভাবে একটু, মানে যদি একটু ধরুন, তখন অনেক বেশি স্পেসটাও একটা বিরাট ফ্যাক্টর আগেকার দিনের ছিল। তারপরে অ্যান্টি চেম্বার থেকে শুরু করে বিভিন্ন রকমের ফেসিলিটিসগুলো ছিল সেখানে। আর এখন যেটা হয়েছে, এখন যেহেতু সব কিছুই একটা যে একটা শ্রাঙ্ক, মানে একটা ছোট গণ্ডির মধ্যে আমরা অপারেট করি ডেইলি লাইফে, সেক্ষেত্রে আমাদের সে বড় ব্যাপারটা এখন আমাদের কাছে কনস্ট্রেন্ট মনে হয়। যতটা কম্প্যাক্ট হবে, যতটা ছোট হবে, তার মধ্যে ফেসিলিটিস যত বেশি থাকবে, ইউটিলিটি যেগুলো বেশি থাকবে, আই থিঙ্ক পিপল প্রেফার দ্যাট। আর আপনার এখানে পড়তে গিয়ে গ্রেট ইস্টার্নে সে সময় বহু মানুষের আনাগোনা হতো, মানে একদম, যেমন আপনার প্রথম দিকেরই একটা চ্যাপ্টার নিয়ে আমি খুব ইন্টারেস্ট লেগেছে, যে মহাশ্বেতা দেবী এবং মৌলিক রাজ আনন্দ দুজনের দেখা সাক্ষাৎ, এবং তারপরেও বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মানে আমলা ইত্যাদির সাথে খুব কাছে থেকে আপনি দেখেছেন। আমার সবসময় মনে হয় যে সেই সময়কার পরিবেশটা, ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড অলসো দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি ডিফারেন্ট বলে আমার ধারণা। আমি ভুলও হতে পারি। আপনি একটু বলুন যে সে সময় এই ধরুন
অথর্সদের মধ্যে বা এদের সম্মানটা কীভাবে, মানে একটা হোটেল কীভাবে রেসপন্ড করতো যে মুলক রাজ আনন্দের মধ্যে একজন অথরই এসছে, আজকে কি সেই অথরের জায়গাটা বোধহয় আমরা দিতে পারি না, যে টাকাটাই সব। কিন্তু মুলক রাজ আনন্দ খুব ধনী মানুষ নন, হি ওয়াজ জাস্ট অ্যান অথর। ব্যাপার হলো কি, দেখুন, অ্যাজ ফার অ্যাজ আমি এই লিটারেরি ওয়ার্ল্ডের সাথে পলিটিক্সটাকে সেভাবে আমি মেলাতে পারবো না, বিকজ আই এম নাইদার ইন্টেলেকচুয়াল নট এ পলিটিক্যাল অ্যানালিস্ট। আমি একটা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডের অর্ডিনারি মানুষ। আমি আমার চোখ দিয়ে আমি যেভাবে আমি দেখেছি, তাতে আমার যেটা মনে হয় যে গেটিস্টানে তখন যে সমস্ত ইন্টেলেকচুয়াল বা পার্সোনালিটিস যারা আসতেন, সেই সময়টার সাথে যদি এখনকার যদি আমি তুলনা করি, আমি সামহাও আমি রিলেট করতে পারি না। সেটা তাদের প্রিন্সিপাল হোক, তাদের দৃষ্টিভঙ্গি হোক, তাদের চোখে তার সমাজের স্থানটা কীরকম। মুলক রাজ আনন্দের সাথে যে আমার ইন্টারাকশন হয়েছে, যেরকম ওনার ফিলিংস ফর দ্য পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজড, I hardly find an intellectual having same kind of feeling for the poor and underprivileged in today's time. এটা একটা বড় আমার কাছে একটা ডিস্ট্রাকশন লাগে। নেই তা নয়, ডেফিনেটলি আছে, বাট কোথাও যেন মনে হয় যেন দেন মহেশ্বেতা দেবী, আমি ডিটেলসে লিখেছি যে ওখানে স্টেটসম্যানের এডিটর ছিলেন, যখন আমি পৌঁছেছি ওনার সাথে, মুলক রাজ আনন্দ আমাকে পাঠালেন, আমি ডিটেলসে ঘটনাগুলো লিখেছি। ওয়ান্ডারফুল লেডি, কত সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি লিখেছেন এবং খুব ইন্টারেস্টিং লেগেছে যে উনি বললেন যে বইমেলা উদ্বোধনে যাবেন মুলক রাজ আনন্দের সাথে, উনি রাজিও হলেন, কারণ সে সময় সম্ভবত উনি সেই সময়কার তদানীন্তন সরকারের বিরুদ্ধে লিখছেন, এজন্য একটা সমস্যা। হ্যাঁ, ওটা আমার একটু সমস্যা হয়েছিল, বিকজ ওনার ইমেজটা খুব একটা সেই সময় সরকার পক্ষী ছিল না, যে রুলিং ডিসপেন্সেশন তার সাথে খুব একটা ভালো ছিল না। অথচ মুলক রাজ আনন্দ বিং এ স্টেট গেস্ট ওয়ান্টেড হার প্রেজেন্স অ্যালং উইথ হিম, সেটা আমার কাছে একটু 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 লেগেছিল। বাট সামহাও কিভাবে ওটাকে ওভারকাম করা গেছে সেটা আমি ডিটেলসে লিখেছি বইতে। কিন্তু যেটা আমার পড়ে মনে হলো যে সরকার পক্ষের বিরুদ্ধে লিখছেন একজন, কিন্তু যেহেতু তিনি মহেশ্বেতা দেবী এবং যেহেতু মুলক রাজ আনন্দ বলছেন, কাজেই সরকার পক্ষ থেকেও সেভাবে কিন্তু বিরোধিতা একেবারে যে না উনি আসতেই পারবেন না এরকম কোনো ব্যাপার বোধহয় হয়নি। এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি আপনার এটাকে আর একটু ফার্দার এগিয়ে নিয়ে যাব। তখন যে একটা সম্পর্ক, যে একটা ইন্টেলেকচুয়াল অথর আর পলিটিক্যাল লিডার্স, যে নো ম্যাটার উনি কতটা আমার কাজকর্মের ব্যাপারে লেখেন বা আমাদের সরকারের ব্যাপারে লেখেন, একটা অন্যরকম কিন্তু একটা দৃষ্টিভঙ্গি ছিল টুয়ার্ডস ইচ আদার। আজকে আমরা যেটা দেখি যে একেবারে মানে খুবই তিক্ততাময়, তখন ওই রকম লেভেলে এই জিনিসগুলো ছিল না। সেখান থেকে আমি আসি আপনার পরের দিকের একটা আর্টিকেল রয়েছে যেখানে আপনি খুব ইন্টারেস্টিংলি বলছেন, আমিও ভাবি এবং একটা সুযোগ হলো আপনার এতে, সেটা হচ্ছে একটা, এবং আমরা সাধারণ মানুষ হিসেবেই বলতে পারি, আমিও সাধারণ মানুষ হিসেবেই মনে করি, মনে করার কিছু নেই, সমাজও আমাকে সাধারণ মানুষ হিসেবেই দেখা উচিত, যে একটা অর্ডিনারি পার্সন হিসেবে আমরা যখন দেখছি যে পলিটিক্যাল ডিসকোর্স এবং ডিবেট, যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতেই পারো কিন্তু সেটা সমালোচনা হতেই পারে, তার মানে তুমি আমার শত্রু নও, এই ভাবনা চিন্তাটার একটা জায়গা, সেটা ইন্টেলেকচুয়াল দিক থেকেও আসতে পারে বা বিরোধী দল বা ইত্যাদি থেকেও আসতে পারে, সেটার জায়গা আপনি লিখেছেন যে মনে হচ্ছে খুব কমে আসছে বা সিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা গ্রেসফুলি যে ডিসএগ্রি করার যে জায়গাটা, সেটা অ্যাকর্ডিং টু মি উই আর স্লোলি লুজিং দ্যাট স্পেস। যে আই এগ্রি টু ডিসএগ্রি, এবং সেই ডিসএগ্রিমেন্টটা যে একটা গ্রেসফুলি হতে পারে সেটা আমরা ক্রমশ ভুলে যাচ্ছি, এবং সেটা খুব একটা ভালো
সিমটমস নয়। এটা নিয়ে দেবাশিস বাবু, আমি গতকালই আমার এক পুরনো ব্যাচমেটের সাথে কথা বলছিলাম। আজকে আপনি তো প্রিমিয়াম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে, তো সুতরাং আপনার তো একটা অন্যরকম একটা ফিলিংস থাকবে। সেটা নয়, এবার আমাদেরও তো বয়স হচ্ছে, আপনার মতো অতটা অভিজ্ঞতা না হলেও একটু বয়স হয়েছে আর কি। তো এখনকার ছেলে মেয়েদের দেখে যেটা হয় আর কি, একটা এই আজকাল কিছু হচ্ছে না টাইপের একটা ভাবনা আমাদের মধ্যেও আসা শুরু হয়েছে 40-এর পর থেকে। কিন্তু যেটা মূলত ডিফারেন্স আমরা মানে কথা বলছিলাম আমার ব্যাচমেটের সাথে, সেটা হচ্ছে যে আমরা যখন ধরুন একটা প্রেজেন্টেশন দিতাম বা একটা ডেজার্টেশন দিতাম কলেজে, তখন বন্ধু বান্ধবরা তো থাকতো সামনে, এবং সে যদি আমার প্রেজেন্টেশনে কোনো কমেন্ট না করতো, কোনো ফিডব্যাক না দিত, নিন্দে সে অর্থে সমালোচনা না করতো, আমরা রীতিমতো রুষ্ট হতাম যে তুমি বসে আছো, তুমি আমার বন্ধু, তুমি যদি আমার ভুলটা না ধরিয়ে দাও তাহলে আমি কি একা একা কথা বলে গেলাম? তো তুমি তো শোনোই নি ভালো করে, কারণ শুনলে পরে তো দুটো প্রশ্ন আসবে মনে, এই প্রশ্ন এলে পরে তুমি তার বিরুদ্ধে বলবে, সেটার আমার একটা পক্ষ থাকতেই পারে, সেটা আমি রাখবো। এই ডিসকোর্সটার জায়গা কি আমাদের সমাজেও কমে আসছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, সেটা হচ্ছে। সেটার জন্য অনেক রকম কারণই আছে। মানে ইউ কান্ট জিরো ইন অন ওয়ান অর টু থিংস, দ্যার আর মাল্টিপল ফ্যাক্টরস ওয়ার্কিং। তবে একটা যেটা, সেটা হচ্ছে যে ওই লস্ট স্পেসটাকে রিগেইন করার জন্য ইন্ডিভিজুয়াল লেভেলে যদি একজন যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে বোধহয় এটা আমরা ফিরে পাওয়াটা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। ওই স্পেসটাকে ফিরে পাওয়া, যে আমরা একই জায়গাতে আমরা এগ্রিও করতে পারি, আবার আমরা ডিসএগ্রিও করতে পারি। দ্যাট ইজ দ্য ভেরি ফ্লেভার অফ ডিসকাশন, দ্যাট ইজ দ্য ভেরি অরা অফ এগ্রিং অর ডিসএগ্রিং উইথ ইচ আদার। এবার এই ডিসকোর্স এবং ডিসপ্লে, এই যে ডিসএগ্রি করা এবং ডিসকাস করা, সেখান থেকেই আপনার ক্যারিয়ারের নেক্সট জায়গা, যেখানে এটা সবচেয়ে বড় কাজ হতো, সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার, দিল্লি। তো সেখানের অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একটু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার নিয়ে একটুখানি বলুন, সেটার লিগেসিটা কীরকম? মানে জওহরলাল নেহরু সেটার প্রতিষ্ঠাতা নয়, কিন্তু উনি ছিলেন আর কি সে সময়। অ্যাকচুয়ালি এটা যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষের, তখন রকফেলার 3, গ্রেট আমেরিকান ফিলান্থ্রপিস্ট, উনি ভারতবর্ষে এসেছিলেন, এবং দুজনের মধ্যে অনেক ডিসকাশন হয়। তো তখন ইট ওয়াজ দ্য ভেরি আইডিয়া অফ রকফেলার 3, উনি বললেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু এমন একটা জায়গা ভারতবর্ষে থাকা উচিত যেখানে বিদেশের লোকজন, সমস্ত লোকজন এখানে এসে দে উইল টেক পার্ট ইন কাইন্ড অফ ডিসকাশন। সেটা সায়েন্টিফিক হতে পারে, সেটা কালচারাল হতে পারে, সেটা আর্টের হতে পারে, সেটা হতে পারে। এবং সেক্ষেত্রে একটা যদি ইনস্টিটিউশন, যেটা উনি সাজেস্ট করেছিলেন যে ইন্টারন্যাশনাল সেন্টার টোকিওতে যেটা আছে জাপানে, সেটা লাইন্সে যদি একটা কিছু করা যায় তাহলে খুব ভালো হয়। তো সেটা জওহরলাল নেহরু পরে যখন ওটা শুনেছেন, ওনার খুব ভালো লেগেছে, এবং হি ওয়াজ সো এনথিউজড, জওহরলাল নেহরু, he himself took the initiative যে কোথায় এরকম একটা জায়গা আমরা তৈরি করতে পারি। তো তখন লোদি গার্ডেনের অ্যাডজেসেন্ট টু লোদি গার্ডেন একটা অলমোস্ট অ্যারাউন্ড 5 একর্সের একটা ল্যান্ড উনি ইয়ারমার্ক করলেন, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপির সমস্ত হেডকোয়ার্টার্সগুলো সমস্ত রয়েছে। সেখানে এটা যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন রকফেলার 3-র সাথে আলোচনা হয়, ইট ওয়াজ আই থিঙ্ক 1958। আর জোসেফ অ্যালেনস্টাইন, উনি পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট, উনি সেটার একটা ওই ইন্টারন্যাশনাল সেন্টারের আর্কিটেক্ট ছিলেন। তো তারপর থেকে তো ইন্ডিয়া সেন্টার সত্যি অসাধারণ একটা জায়গা, একটা ইউনিক জায়গা ইন দ্যাট সেন্স। ডিবেট, ডিসকাশন, কতগুলো ক্ষেত্রে আর্ট গ্যালারির এক্সিবিশনস থেকে শুরু করে লাইব্রেরি,
মানে এক্সেলেন্ট লাইব্রেরি, এবং যে কোনো মুহূর্তে ওখানে গেলে পরে দেখা যায় যে যে যারা সত্যি সত্যি খুব সিরিয়াস রিডার্স, ইনক্লুডিং ক্যাবিনেট মিনিস্টার্স, টপ ব্যুরোক্রেটস, দে অল throng there, গিয়ে ঘন্টা পর ঘন্টা দে আর রিডিং, টেকিং নোটস। ইটস ভেরি সিরিয়াস কাইন্ড অফ প্লেস, যেখানে নন সিরিয়াস লোক গেলেও সিরিয়াস হয়ে যায়। দ্যাট ইজ মাই ফিলিং অ্যাবাউট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। আর আই ওয়াজ কোয়াইট ফর্চুনেট যে আমি যখন জয়েন করেছিলাম তখন ডক্টর করণ সিং ব্রিফলি প্রেসিডেন্ট ছিলেন, মানে আমি যখন জয়েন করেছিলাম তখন কি উনি প্রেসিডেন্ট ছিলেন। অ্যান্ড ডক্টর করণ সিং আই ফাইন্ড one of the greatest philosophers, educationists, orators in India. ওনার প্রতিটা ওয়ার্ড সত্যি মনে রাখবার মতন উনি কথা বলতেন। ওনার স্টেটসম্যানশিপ মানে ভাবা যায় না। তো ওনার ব্যাপারে ভবন ভার্মা, ডিপ্লোম্যাট এবং অথর, উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, দ্য বেস্ট প্রেসিডেন্ট আওয়ার রিপাবলিক নেভার গট। ওকে। তো সাচ এ ওয়ান্ডারফুল পিপল। দেবাশবাবু, আপনি যেটা বলছেন তার মধ্যে আমার মনে হয় আমাদের দর্শকদের সবচেয়ে যেটা অদ্ভুত বা আশ্চর্য লাগবে আজকের দিনে দাঁড়িয়ে, যে যারা রাজনীতিবিদ তারা লাইব্রেরিতে অনেকক্ষণ সময় কাটাচ্ছেন, এটা ভাবতে এই ছবিটা আজকের দিনে একেবারেই আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে যাচ্ছে না। কিন্তু আপনি বলছেন সেটা হতো ইন্টারন্যাশনাল এবং রীতিমতো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি নিজের চোখে দেখেছি জগমোহনকে, যখন উনি গভর্নর ছিলেন বা তারপরে যখন মিনিস্টার আগে পরে ছিলেন কাশ্মীরের গভর্নর, উনি at times though I saw him in the library for almost 6 to 7 hours. Wow. It's not only Jagmohan, there are so many others, so many. আমরা যদি কয়েকটা অন্তত নাম সে সময় জানতে পারি যারা এখনো রাজনীতিতে আর নেই, অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স, যারা মানে আমাদের তো বেসিক্যালি আমরা যে ইন্ডিয়ান এবং ইন্ডিয়া একটা, আপনি লিখেছেন বইতে যে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি আজকের দিনে, এবং আরো এগিয়ে যাচ্ছি আমরা, বোধহয় 5th লার্জেস্ট, নট 3rd লার্জেস্ট, 5th লার্জেস্ট ইকোনমি, আইন টুয়ার্ডস 3rd। এটা তো চট করে 5-6 বছরে বা 10 বছরে হয়নি, এটা 75 বছর ধরে হয়েছে। এবং এই যাদের কথা বলছেন তারা বিভিন্ন পলিসি বানিয়েছিলেন বলে ধীরে ধীরে দেশটা ওই রাস্তায় এগিয়ে গেছে। তা না হলে 1947 সালে বা 48 50-এর দশকে পৃথিবীর প্রচুর দেশ স্বাধীন হয়েছে, তাদের কারো ভারতবর্ষ হয়ে ওঠা হয়নি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে যখন ভারত স্বাধীন হয়, আমার মনে হয় আমেরিকান এক্সপার্টস এবং ব্রিটিশ এক্সপার্টসরাও ওয়ার্ল্ড ওভার পলিটিক্যাল এক্সপার্টসরা তারা বলেছেন যে ভারতবর্ষের ডেমোক্রেসি টিকবে না, এটা একটা দেশই নয় ডেমোক্রেসি টেকার, ভারতবর্ষটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেটা যে হয়নি, উল্টে একটা দেশ হিসেবে আমরা এগিয়ে চলেছি, সেটা বোধহয় এদের কারণে। তো আমাদের মনে হয় আমাদের দর্শকদের এটা জানার শুধু অধিকার নয়, এটা আমাদের কর্তব্য যে কারা ছিলেন এরা, যারা 6-7 ঘন্টা ধরে লাইব্রেরিতে কাটাতেন পলিসি বানানোর জন্য। শুধু যে পলিসি বানানোর জন্য তা নয়, মানে নিজের জ্ঞান আহরণের জন্য। তাতে আপনি সেই বিকে নেহরু থেকে শুরু করে, আই ওয়াজ কোয়াইট ফর্চুনেট যে I had a chance to meet him, and I was so impressed looking at him, almost 6 feet plus, সুদর্শন। আমি যখন ওনাকে দেখেছিলাম অলমোস্ট হি ওয়াজ অলমোস্ট অক্টোজেনেরিয়ান, 80 plus. I touched his feet, I couldn't check myself. Right. Reverential figure. What a figure, what an aura that he used to carry. Remarkable. ওনার ব্যাপারে বোধহয় আমি একটা চ্যাপ্টার বোধহয় আমার বইতে আছে যে ব্যুরোক্রেসির ওপরে ওনার কি, উনি তো ICS ছিলেন, ওনার কি অভিমত। হ্যাঁ, আপনি লিখেছেন যে ওনার ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি গান্ধী নেহেরু পরিবারের একদম মানে কাছের না, উনি নেহেরু পরিবারের মানুষ,
ইন্দিরা গান্ধীর কাজিন ছিলেন। ইন্দিরা গান্ধীর কাজিন ছিলেন। ওনাকে যখন বলছে তো আপনি এখানে কেন, আইসিএস দিতে এসছেন কেন, তো উনি বলেছিলেন যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, এটা আমার মনে হচ্ছে, যেদিন আমার মনে হবে যে আমি মানুষের জন্য আর কাজ করতে পারছি না সেদিন আমি রিজাইন করবো। কারেক্ট কারেক্ট কারেক্ট। ব্যাপার হচ্ছে যে একটা খুব আমাদের আপনি যখন ডেমোক্রেসির কথা বললেন, আপনি তুমি বলতেই পারেন, আমার না ইটস ওকে। আপনি যখন ডেমোক্রেসির কথা বললেন, এটা খুবই সত্যি কথা যে আমাদের ডেমোক্রেসির বয়স কত 75-76 বছর হয়েছে, আমরা ম্যাচিউরিং ডেমোক্রেসি, রাইট? কিন্তু একটা জিনিস যেটা আমাকে খুব ভাবায় বা আমাদের মতন সাধারণ মানুষকে ভাবায়, যে আমাদের কান্ট্রিতে কিন্তু রিসোর্সের শেষ নেই। রিসোর্সফুল, ইন ট্রু সেন্স উই আর রিসোর্সফুল, এবং ইন অল সেন্স উই আর রিসোর্সফুল। সে হিউম্যান ক্যাপিটালই হোক, আদারওয়াইজ আপনার ন্যাচারাল রিসোর্সেসই হোক, যেটাই হোক না কেন আমাদের কান্ট্রি খুব রিসোর্সফুল। সেখানে যদি আমাদের দেশের গভর্নেন্স যদি আরেকটু যদি প্রোঅ্যাক্টিভ হতো, নট অনলি প্রোঅ্যাক্টিভ বাট অলসো অনেস্টির সাথে যদি আমাদের দেশের গভর্নেন্সটা যদি একটু স্ট্রং হতো, তাহলে বোধহয় আমাদের দেশের চেহারাটা অন্যরকম হয়ে যেতে পারত। কারণ আপনার তো বোধহয় খেয়াল থাকবে যে থমাস জেফারসনের সেই বিখ্যাত কোট যে দ্য গভর্নমেন্ট ইউ ইলেক্ট ইজ দ্য গভর্নমেন্ট দ্যাট ইউ ডিজার্ভ। একদমই তাই। এখন কথাটা হচ্ছে যে যে আমরা কাদেরকে ইলেক্ট করে নিয়ে আসছি ইন গভর্নেন্স। আমাদের ডেমোক্রেসি ইন ডিকে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও কিন্তু সাথে সাথে ভাবার ব্যাপার যে ভারতবর্ষের যে ডেমোক্রেসি, সেটা এমন একটা লো এবে এসে ঠেকেছে, এখন অনেকদিন ধরেই পড়ছে, কিন্তু এমন একটা লো এবে এসে ঠেকেছে যে যেখানে আপনি দেখুন যে একটা সে সরকার, যে সরকারই পাওয়ারে থাকুক না কেন, শিক্ষা স্বাস্থ্যর মতন যে জায়গাগুলো, সেখানে সাকসেসিভ গভর্নমেন্টের যে খুব একটা ভালো রোল ছিল সেটা কিন্তু নয়। এবং একটা দেশের মাপকাঠি শিক্ষা স্বাস্থ্যটার উপরে অনেকটাই নির্ভর করে। এবং সেই জন্য আপনি দেখুন ছোট একটা আইল্যান্ড সিঙ্গাপুর, লি কুয়া, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, সেখান থেকে এখন একটা ইকোনমিক সুপার পাওয়ার। এবং নট অনলি দ্যাট, ওয়ার্ল্ড র্যাঙ্কিং বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো সিঙ্গাপুর ক্যাম্পাস কাছে সিঙ্গাপুরে আছে। What does it indicate? It indicates when you have a leader like Lee Kuan, visionary leader, he can bring about the changes. এবার আপনি বলতেই পারেন ডিক্টেটরিয়াল ব্যাপার নিয়েও একটা আলাদাভাবে নিন্দে করা হয়, প্রেস ফ্রিডম নিয়ে কথা বলা হয় ওনার, যে উনি সেটাকে করেছিলেন। কিন্তু সেটা সত্ত্বেও আপনি কি এটা ডিনাই করতে পারবেন যে সিঙ্গাপুর ইজ in true sense a developed country? এটা ডিনাই করার কোনো জায়গা নেই, ডিনাই করার কোনো জায়গা নেই। সেখানে অনেক কি দুটো প্রিন্সিপাল ছিল ভালো। ওয়ান, যে আমাদের সিঙ্গাপুরিয়ান লোকেদেরকে গ্লোবাল ওয়ার্কফোর্সের যে স্ট্যান্ডার্ড, তার সেটার লেভেলে আমি নিয়ে যাব। অ্যান্ড টু ডু দ্যাট দে শুড বি ইংলিশ স্পিকিং। সেকেন্ডলি, জিরো লেভেল অফ করাপশন। এই দুটো জায়গাতে উনি এতটাই প্রোঅ্যাক্টিভ মেজার্স নিয়েছিলেন, যেটার রেজাল্ট ওরা পাচ্ছে। আদার ডেভেলপ কান্ট্রিজেও কারাপশন আপনার সেরকম ভাবে কোথায় নেই। লবিং হয়তো আছে, কর্পোরেট লবিং আছে, কিন্তু সেরকম অর্থে এখানকার সেই করাপশন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতন আমাদের যে আপনি দেখুন এই যে যেটা অলদো ইট সাউন্ডস এক্সট্রিম, যেটা ডক্টর স্যামুয়েল বলেছিলেন যে
যে প্যাট্রিয়টিজম ইজ দি লাস্ট রিসর্ট অফ এ স্কাউন্ড্রেল, এবং জর্জ বার্নার্ড শ যেটা বলেছিলেন যে পলিটিক্স ইজ দি লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেল, এখানে এটা খুব হার্শ মনে হয়। যেটা ব্যাঙ্গালোরের একজন ইঞ্জিনিয়ার বলেছিল যে যে গানার দোজ ডেজ যখন ওটা লাস্ট ছিল, ইন টুডেজ টাইম ইট শুড বি ফার্স্ট, সো দ্য লাস্ট শুড বি রিপ্লেসড উইথ ফার্স্ট। হি ওয়াইজ ক্র্যাক্ট। সেটা তো সকলের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়। দেয়ার আর অনেস্ট পিপল অ্যারাউন্ড, তাদের জন্য ওটা প্রযোজ্য নয়। দেয়ার আর অনেস্ট politicians, honest bureaucrats like us. They are also from our this thing. কিন্তু সত্যি সত্যি তো একটা politicians তার কত হার্ড ওয়ার্ক। Many of them are talented. Many of them are really dedicated to what they do for the people. They are people's representative. হ্যাঁ, যে আপনি বইতেই লিখেছেন এই অনেস্টির কথা, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার স্টাফকে বলেছেন যে কাউকে আসতে দেবে না ঘরে এখন কিছুক্ষণের জন্য বন্ধ, কারণ উনি নিজের কুর্তা নিজে সেলাই করছেন। আর এমনও আছেন যিনি লিখেছেন যে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে তার সেক্রেটারিকে কোনো রকম গিফট আমি নেব না। সেটার উদাহরণও আছে। আবার এমন উদাহরণও আপনি দিয়েছেন যে যারা দুবাই থেকে তার ব্র্যান্ডের দুধ আসেনি বলে সে একেবারে মানে সাংঘাতিক তুঙ্গে নিয়ে গেছেন। তো দুদিকেই রয়েছে আর কি। হ্যাঁ, ব্যাপারটা কীরকম, মানে যেটা আপনি বলছেন, যেটা হ্যাঁ একজন চিফ মিনিস্টার, তখন সেই স্টেটে লোকজন অনেক মারা যাচ্ছে, মানে আপনি লিখেছেন যে আমি বলছি এটা কাশ্মীরের কথা, ইয়েস, হতাহতের সংখ্যা খুব বেশি, সকাল থেকে রাত অবধি লোকজন মারা যাচ্ছে যাচ্ছে। But he was more concerned about his milk, যেটা দুবাই থেকে আসে। তো এই রকম কথাগুলো, এগুলো ইট সাউন্ডস ভেরি নেগেটিভ, কারণ এটা কিন্তু আমরা সেই মানুষটার কথা আমরা মোটামুটি হয়তো দর্শকরা বুঝতে পারবেন কাদের কথা বলা হচ্ছে, কিন্তু সেই মানুষটার কথা আপনি নাম নেননি। আমি চাই যে আপনি যদি অসুবিধা না থাকে বলুন যে সবাইকে বলেছিল আসতে দেবে না কারণ তিনি তার কুর্তা নিজে সেলাই করছেন। না, এটা আপনি যেটা বলছেন সেটা কেন্দ্রীয় মন্ত্রী নয়। আচ্ছা, উনি বিনয় চৌধুরী। আচ্ছা, উনি বিনয় চৌধুরী। ভেরি রেয়ার এই ধরনের মানুষ হচ্ছে রেয়ার। আর হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যি রেয়ার, মানে ভাবা যায় না। এর একটা বার, একটা লেভেল, একটা ব্র্যান্ড একটা এরা তৈরি করে দিয়ে গেছে। এই ব্যাপারে মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? মুশকিলটা হচ্ছে যে আমাদের এই নয় যে আমাদের দেশে ভালো লিডার নেই, আমাদের দেশে অনেক ভালো ভালো লিডার আছেন। আমরা তাদের অনুসরণও করি না, আমরা তাদের অনুকরণও করি না, বিকজ টুডেস পলিটিক্স ইজ অল অ্যাবাউট শর্ট টার্মিজম। টুডেস পলিটিক্স ইজ অল অ্যাবাউট প্রাইমারিলি ভোট ব্যাংক পলিটিক্স। কারণ ডেমোক্রেসি তো অফকোর্স ভোট ব্যাংক পলিটিক্সটাই, হ্যাঁ, আমি এটা খুব একটা অদ্ভুত আমার লাগে শুনতে যে ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট ভোট ব্যাংক পলিটিক্স অনলি। হ্যাঁ, ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট পলিটিক্স। কিন্তু একটা জিনিস ভাবুন, আমি আসছি লিডারশিপের ব্যাপারটাতে। আমরা বলি যে আমরা লার্জেস্ট ডেমোক্রেসি, রাইট? কিন্তু আপনি এটা বলুন, দের ইজ হার্ডলি এনি পলিটিক্যাল পার্টি ইন আওয়ার কান্ট্রি যেখানে ইন্টারনালি তাদের ডেমোক্রেসি আছে। রাইট, ইটস লাইক দ্যাট, যে আপনি যদি কিছু লজিক্যাল বা এথিক্যাল প্রশ্নে যদি আপনি পলিটিক্যাল লিডারশিপ, কোনো একটা পার্টিকুলার এক্স পার্টির লিডারশিপ যেটা ভেবেছে তার এগেনস্টে যদি আপনি যদি কিছু ভয়েস করেন, ইউল বি টার্মড অ্যাজ ডিসিডেন্ট অ্যান্ড ইউল বি শোন দ্য ডোর, রাইট? এরকম আমাদের umpteen number of cases in all the political parties. তার মানেটা হচ্ছে এটা যে পলিটিক্যাল পার্টিস এর টপ যারা রয়েছেন
তারা যেটা ভালো মনে করবে বা যেটা ভাববে সেটাই সবাইকে মানতে হবে। এই যে একটা ওপেন ডায়ালগ, যেখানে অ্যাক্রস দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল যে তাদেরও একটা মতামত থাকতে পারে, যার জন্য আপনি দেখবেন যে অনেক পলিটিক্যাল পার্টিজে যারা সত্যি কম্পিটেন্ট এবং অনেস্ট, আপরাইট, দোজ হু আর completely dedicated to the ideology across the party line are often being sidelined. True. Now, coming to the question of leadership, আমি দুটো আপনাকে এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে একজন ফ্রম পলিটিক্যাল ওয়ার্ল্ড, আরেকজন লিডার বাট নট ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ পলিটিক্স। একজন হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী ফ্রম পলিটিক্স। আমার মনে হয় ওনার লাইফের প্রতিটা পেজ আমাদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়, অনুকরণীয়। আপনি কল্পনা করুন, লাল বাহাদুর শাস্ত্রী প্রাইম মিনিস্টার, ওনার শেভরলে ইম্পালা কার, অফিসিয়াল কার, ওনার ছেলে অনিল শাস্ত্রী, খুব সম্ভবত আরেকটি ছেলে সুনীল শাস্ত্রী, দুজনেরই বোধহয় একটু চড়ার একটু ইচ্ছে হয়েছিল। তো ওনারা ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন ওই গাড়িটি নিয়ে। লাল বাহাদুর শাস্ত্রী যখন জানতে পারেন, ড্রাইভারকে ডেকে পাঠান। ড্রাইভারকে বলেন যে কত কিলোমিটার ওরা ট্রাভেল করেছে। ড্রাইভার লগবুক দেখে বলেছেন 14 কিলোমিটার। উনি সেই অ্যামাউন্টের পয়সা ভারতবর্ষের কোষাগারে জমা দিয়েছিলেন এবং অনিল শাস্ত্রী সুনীল শাস্ত্রীকে তার জন্য অনেক কিছু কথা শুনতে হয়েছিল। একবার উনি, ওনার ছেলে অনিল শাস্ত্রী সেন্ট কলম্বাসে পড়তো দিল্লিতে, গুড স্কুল, ভেরি গুড স্কুল। তো তখন ক্লাস টিচার ছিলেন ওনার বোধহয় রেভারেন্ড টাইনন। আর লাল বাহাদুর শাস্ত্রীর এরকম ছিল যে উনি সবসময় ছেলেদের স্কুলের রেজাল্ট মার্কশিট উনি নিজে যেতেন। আচ্ছা, নিজে যেতেন নিতে। তো প্রাইম মিনিস্টার হওয়ার পরেও উনি সেন্ট কলম্বাসে গেছেন রেজাল্ট নিতে এবং সিকিউরিটিকে বলেছেন যে গেটের পাশে ভেতরে না আসতে। আচ্ছা, উনি একা গেছেন। যাওয়ার পরে ওনাকে দেখে যখন লাইনে দাঁড়িয়েছেন, যখন টার্ন এসছে তখন রেভারেন্ড টাইনন, আচ্ছা, উনি লাইনেও দাঁড়িয়েছেন। হ্যাঁ, টাইনন ওনাকে দেখে অবাক হয়ে গেছেন, বলে আপনি আমরা পাঠিয়ে দিতে পারতাম বা আপনি কাউকে পাঠিয়ে দিতে পারতেন। তো উনি বললেন যেরকম আমি প্রতি বছরই আসি। তখন রেভারেন্ড টাইনন বললেন, স্যার আপনি এখন প্রাইম মিনিস্টার। বলে, ব্রাদার টাইনন, প্রাইম মিনিস্টার হয়ে আমি চেঞ্জ হইনি, পারহ্যাপস ইউ হ্যাভ চেঞ্জড। ছোট ছোট ঘটনা বাট হ্যাভিং হিউজ ইম্প্যাক্ট। লাল বাহাদুর শাস্ত্রী আমাদের বলেন, আমিও একটা ঘটনা আমি হয়তো আরেকটা পডকাস্টে বলেছি যে যেহেতু আমার ওই আনন্দের সাথে আমুলের সাথে একটা যোগাযোগ রয়েছে, তো ডক্টর কুরিয়েন লিখেছেন ওনার অটোবায়োগ্রাফি যে লাল বাহাদুর শাস্ত্রী একবার আসবেন। তো উনি আগে থেকে বলেছেন যে আমি গ্রামে থাকতে চাই, গ্রামে থাকতে চাই কাউকে ছাড়া। তো ওনার মোটরকেড, ওনার সিকিউরিটি কেউ রাজি হচ্ছে না এটাতে। তো কুরিয়েনের সাথে উনি এক গাড়িতে বসেছেন এবং কেউ জানতো না, কুরিয়েন শুধু জানতেন যে কোন গ্রামে যাচ্ছে। রাস্তায় মাঝপথে গাড়ি ঘুরিয়ে উনি গ্রামে যান কোনো সিকিউরিটি ছাড়া, কাউকে ছাড়া। রাত বোধহয় 12টা-1টার সময় পৌঁছন। সারা রাত উনি গ্রামের বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে এবং মিডিয়া ছাড়া, মানে গ্রামের কোন ঘরে বসে আমি কি খাচ্ছি সেটা মিডিয়াতে কোনোদিনও বেরোয়নি। হ্যাঁ, তো উনি সেখানে ঘরে ঘুরে গ্রামে সভা করে জানতে চেয়েছেন যে কি কেমন আছে সবাই আর কি বেসিক্যালি। এবং সবাই তার সাথে কথা বলে পরদিন সকালে আবার গাড়ি করে এসে তারপরে আবার সিকিউরিটি নিয়ে সমস্ত কিছু হয়েছে। ডিফারেন্ট ব্র্যান্ড অফ ট্রুলি আউটস্ট্যান্ডিং। আপনি দেখুন, যখন ফৈজাবাদ জেলে উনি যখন বন্দী, তখন
ওনার ওয়াইফ জানতেন যে উনি, ইট ওয়াজ সামার সিজন, উনি খুব আম খেতে ভালোবাসতেন। তো ওনার স্ত্রী দুটো আম নিয়ে ওনার সাথে দেখা করতে এসেছেন জেলে। তখন ফ্রিস্কিং ছিল হয়তো, কিন্তু সিকিউরিটি যারা ছিল তারা বোধহয় অতটা করেননি, কারণ খালি উনি তো দুটো আমই ক্যারি করছিলেন, ওটার সাথে হয়তো কিছুর মধ্যে করে ছিল বা কিছু, ওনারা সেটা বোধহয় চেক করার কিছু প্রয়োজন বোধ মনে করেননি। তো যখন উনি ওই দুটো আম নিয়ে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর সাথে দেখা করে দিতে চেয়েছেন, উনি খুব অসন্তোষ প্রকাশ করেছিলেন। উনি বললেন যে জেলের ম্যানুয়ালে আছে যে বাইরের খাবার অ্যালাউড নয়, তো উনি ওটা প্রত্যাখ্যান করেছিলেন, মানে খাননি আর কি আম দুটো। আর আরেকবার ওনার মেয়ে তখন খুব অসুস্থ, কুলদীপ নায়ার ওনার পরে প্রেস সেক্রেটারি ছিলেন যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রাইম মিনিস্টার ছিলেন, উনি ওনার বইতে উনি লিখেছেন যে ওনার মেয়ে যখন খুব অসুস্থ, উনি তখন কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য জেলে রয়েছেন, তখন পেরোলে 15 দিনের ছুটি নিয়ে উনি বাইরে এসছেন, এবং ডক্টর খুব কস্টলি মেডিসিন প্রেসক্রাইব করেছিল হুইচ হি কুডন্ট অ্যাফোর্ড। আলটিমেটলি হিজ ডটার ডাইড, এবং সেটা ওই 15 দিন পেরোলের আগে যেহেতু উনি মেয়েটি মারা যায়, ওনার পেরোলটা আরও কদিনের টাইম ছিল, উনি ওটা পুরো টার্মটা কমপ্লিট না করে আবার জেলে ফিরে এসেছিলেন, বিকজ ওনার মেয়ে ওই পেরোলের টাইমের পুরো হবার আগেই মারা গেছেন। এই ধরনের, হ্যাঁ, মানে এগুলো শুনলে পরে কিরকম অদ্ভুত লাগে। দেখুন দেবাশিস বাবু, আমরা তো সে অর্থে অনেক পরে, কিন্তু আমি বলছি যে পুলিশ যদি কেউ একটা গাড়ির মধ্যে লাগিয়ে রাখে, জাস্ট পুলিশ সাধারণ, তাকে বোধহয় হেলমেট পরতে হয় না, এটা কোথায় ম্যানুয়ালে লেখা আছে আমি জানি না। তাকে পুলিশের গাড়ি হলে পরে তাকে বোধহয় নো এন্ট্রি মানতে হয় না, তাকে বাঁ দিক দিয়ে চলতে হবে, ডান দিক দিয়ে চলতে হবে মানতে হয় না, উল্টো দিক থেকে আসছে। একদম এই লেভেল থেকে আমাদের এই মানে কি বলছে এন্টাইটেলমেন্টের একটা আইডিয়া হয়ে গেছে। তারপর আপনি যেটা বলছেন, মানে প্রধানমন্ত্রী তো অব্দি যাবার দরকার নেই, সাধারণ একটু নেতা হয়ে গেলেই তার যা এন্টোরাজ এবং তার যে বায়নাক্কা, আপনি ওইভাবে এদের সাথে মানে এই প্রেজেন্ট সেট আপ, নট অল এগেন, নট অল, সেখানে হচ্ছে ফ্যালাসি। এটাই হচ্ছে আমাদের, এই নয় যে আমাদের কোনো লিডারশিপ কোয়ালিটিসকে দেখতে গেলে ভাবতে গেলে আমাদের বাইরের থেকে কাউকে এখানে ইম্পোর্ট করে আনতে হবে টু ফলো। দেয়ার আর আউটস্ট্যান্ডিং লিডার্স ইন আদার কান্ট্রিজ, ট্রু, বাট ইন আমাদের দেশেও অনেক রয়েছে। এবার আমি আপনাকে আরেকজন বললাম যে যেটা নট ফ্রম দ্য ফিল্ড অফ পলিটিক্স, a political person, but he became the supreme leader in that sense because he became president, former president Dr. APJ Abdul Kalam. Okay. আমি ওনাকে অনেকবার শুনেছি, ওনার লেকচার বহুবার। যখন ওনার নাম প্রেসিডেন্টের জন্য প্রপোজ করা হলো, আলটিমেটলি হি ওয়াজ সিলেক্টেড, তখন অনেকে ওনাকে ওই ফেসিলিটেট করছিলেন, অনেকে ওনার চেনা পরিচিত অর্গানাইজেশন। এটা খুব সম্ভবত 2002। আর এ মাহেশালকার তখন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, CISR এর ডাইরেক্টর জেনারেল, and he was also president of Indian National Science Academy. Right. উনি DRDO ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস, ইটস এখন ওটা মনোহর পারিকার ইনস্টিটিউট অফ অ্যানালিসিস হয়েছে, ডিফেন্স স্টাডিজ অ্যানালিসিস হয়েছে। এনারা একটা, বিকজ এরা সবই সায়েন্টিস্ট, কন্টেম্পোরারি সায়েন্টিস্ট, ওনাকে ফেলিসিটেট করার জন্য প্ল্যান করেছিলেন। I was present there. আচ্ছা। তো তখন যেরকম উনি সবসময় তো উনি খুব এতে থাকেন, মানে উনি ওনার এতে থেকে খুব ফ্রি মাইন্ডে থাকেন, জোভিয়াল এবং ফ্রি মাইন্ডে থাকেন। এসে ডায়াসে বসেছেন, হঠাৎ মানে 4-5 জন বোধহয় ডায়াসে ছিলেন, এক একজন করে আসছেন, ডায়াসে বসছেন। হঠাৎ উনি কি নামে ডাকলেন আমি বুঝলাম না। আরে মাহেশালকারকে, উনি ডায়াসে ছিলেন না, উনি বাইরে ছিলেন, লবিতে ছিলেন, ডাকলেন এবং বললেন, কাছে ডাকলেন, আরে মাহেশালকার, তাড়াতাড়ি গেলেন ওনার কাছে। তো ওনাকে বললেন যে তুমি লাস্ট মান্থে কতজন মিট করেছো? তো একটু আমি দেখলাম ও একটু চিন্তা করছে।
তো কিছু একটা ফিগার বললো, যেহেতু আমি মিড লেভেলে এতে বসেছিলাম, আমি এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ ট্রান্সফায়ার্ড আই ডোন্ট নো, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে উনি জিজ্ঞাসা করছিলেন যে তুমি কতজনকে মিট করেছো, আর উনি কিছু একটা ফিগার বললেন, বলে আমি তোমার 3 times মিট করেছি, এইটুকু কথা আমার কাছে ক্লিয়ার। তো আমার পাশে একজন জেনারেল ছিলেন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি বললাম যে উনি ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের সাথে জড়িত ছিলেন। তো আমি ওনাকে বললাম, স্যার এই যে কত ইনি বলছেন 3 গুণ, এটা কি ব্যাপারটা? তো উনি হেসে ফেললেন। উনি আমার বললেন, অ্যাকচুয়ালি এই মিস্টার মায়াশালকারের সাথে এপিজে আব্দুল কালামের একটা জেন্টলম্যান ডিল হয়েছিল যে প্রতি মাসে তুমি কতজন বাচ্চাকে স্বপ্ন দেখাতে পারো যে তাদের রেসপন্সিবল সিটিজেন করানোর জন্য, আইডিয়াল সিটিজেন করানোর জন্য, তাদের পড়াশোনাতে তুমি তাদের কতটা মোটিভেট করাতে পারো, ওভারঅল একটা কান্ট্রির যে চিলড্রেনরা যে অ্যাসেট হয় সেই পথে তাদেরকে ঠেলবার জন্য তুমি কতজন বাচ্চাকে তুমি প্রতি মাসে মিট করবে, আমি প্রতি মাসে কতজনকে মিট করব, এটা একটা। তো সেই জন্য ওইখানের ওই ফোরামে ওটা দেখা হলেই ওরা একবার জিজ্ঞাসা করছে যে এটা থেকে আপনি ভাবুন যে একটা মানুষ একটা দেশের প্রতি কতটা সমর্পিত হলে পরে, এমনিতে উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, অথচ দেখুন ট্র্যাজেডিটা এরকমই হলো যে বাচ্চাদের মাঝখানেই মারা গেলেন আয়ান শিলংয়ে। আমার তো মনে হয় ড্রিম ডেথ। একজন টিচার, উনি নিজেকে তো টিচার এবং বলতেন, তিনি ডায়াসে লেকচার দিতে দিতে অসুস্থ হয়ে মারা যাওয়া, আই থিংক ইটস এ ড্রিম ডেথ, ইট ক্যান বি এনি বেটার, পোয়েটিক জাস্টিস বলে। রাইট। আরেকটা ঘটনা বলি, এটাও আই এম রিয়েলি অ্যাট টাইমস আই থিঙ্ক আই এম ফরচুনেট এনাফ to come in contact with such glittering galaxies to say of our country. যখন 2007-এ ওনার টার্ম শেষ হয়ে যাচ্ছে, উনি রাষ্ট্রপতি থাকবেন না, সেদিনকে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার ওনাকে সম্বর্ধনা দিতে চাইলেন। আচ্ছা, লাস্ট সম্বর্ধনা, এটা ইট ওয়াজ অ্যারাউন্ড 3 PM ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে। তো আই অলসো রিসিভড অ্যান ইনভিটেশন। তো আমাদেরকে 1-1.5 ঘন্টা আগে যেতে বলা হয়েছিল। আমার বিল্ডিং এর পাশেই ছিল, তখন অনেক পরে হয়েছে। তো আমি চলে গেছিলাম। অনেকেই মানে অল টপ পলিটিক্যাল লিডার্স, ব্যুরোক্রেটস, দে আর অল প্রেজেন্ট দেয়ার। তো যা হয় এই ধরনের অনুষ্ঠানগুলোতে, সকলে কিছু কিছু ওনার সম্বন্ধে কিছু বললেন, লাস্টে উনি কিছু বললেন। একটা লাইন শেষের দিকে উনি বললেন, দ্যাট গট এস্ট ইন মাই মেমোরি, স্টিল ভিভিড ইন মাই মেমোরি, যে 2002 সালে আমি যখন রাষ্ট্রপতি ভবনে ঢুকি, তখন আমি একটা 3 ফিট বাই 2 ফিট বা 2.5 ফিটের একটা মেটাল সুটকেস নিয়ে ঢুকেছিলাম। আজকে সন্ধ্যে 6টার পরে যখন আমি বেরিয়ে যাব, আমার সাথে কিন্তু ওই একটা সুটকেসই 3 ফুট বাই 2.5 ফিটের একটা মেটাল সুটকেসই যাবে। এটার থেকে আমি আর কিছু বলবো না, এটার থেকে অবভিয়াসলি আমার মনে হয় যে তারা তাদের মতন ইনফারেন্স ড্র করবে। স্পেশালি এটা যখন আপনি ইন টুডেস কনটেক্সটে করবেন, তখন আপনি ভাববেন যে যে কি মাপের মানুষ ছিলেন এবং কি ভিশনারি ছিলেন। আমি যেহেতু আপনি বলছেন, আমার একটা ডাইরেক্ট নয়, একটু ইনডাইরেক্ট, আমার এক প্রফেসর বিএইচইউতে, তিনি কেমিস্ট্রি প্রফেসর, উনি এসছেন ডিআরডিও থেকে, ছেড়ে উনি প্রফেসর হলেন আর কি। তো ডিআরডিওতে উনি ছিলেন, তো আমরা এমনি কথায় কথা জিজ্ঞেস করেছিলাম ছেড়ে এলেন কেন এলেন ইত্যাদি কথা। তার মধ্যে উনি ল্যাবে কাজ করছিলেন যেই
প্রজেক্টে সেটা ডিরেক্টলি ওয়াজ স্যাংশন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম যখন উনি ডিআরডিওতে ছিলেন, ডক্টর কালাম ছিলেন। তো প্রজেক্টটা ছিল অদ্ভুত, সেটা হচ্ছে যে সিওয়েজ ওয়াটার যেটা আমাদের ড্রেনতে, এটাকে এগ্রিকালচারের ইরিগেশনে কী করে ব্যবহার করা যায়। তো বলছে আমি মাথা টাথা ঘাটাচ্ছি, কিচ্ছু হচ্ছে না, আমি বুঝতে পারছি না প্রজেক্টটা দিয়েছে কেন আমাকে, কারণ কি। তো বলে একদিন এসছেন উনি, ডক্টর কালাম এসছেন, তো বলে আমি গিয়ে বললাম যে স্যার এই প্রজেক্টটা আমি বুঝতে পারছি না আমাকে কেন দেওয়া হয়েছে, কারণ আমাকে ছোটোবেলা থেকে পড়ানো হয়েছে যে আর যা করো না কেন সিওয়েজ ওয়াটার দিয়ে ইরিগেশন হয় না, ইরিগেশনের জন্যে যত পরিষ্কার জল সেটা দরকার। তো এটা আমি কেন করছি প্রজেক্টটা, আমার কি আর ভালো কিছু দেওয়া যেত না। তো প্রফেসর বলছেন, তখন ডক্টর কালাম যেটা বললেন সেটা হচ্ছে যে ডক্টর যাদব ছিলেন আমার প্রফেসর, যে ডক্টর যাদব আজকের জন্য কিন্তু আপনাকে এই প্রজেক্টটা দেওয়া হয়নি, এটা আজ থেকে 50 বছর পরের জন্য দেওয়া হয়েছে, যখন সিওয়েজ ওয়াটার ছাড়া ইরিগেশনের জন্য আর কোনো জল থাকবে না পৃথিবীতে। তো হি হ্যাড দ্যাট ভিশন। সেটা মানে একটা শুধু উনি যে এই সিম্পলিসিটি ছিল তাই নয়, ওই ভিশনটাও ছিল। ওনার একটা ভিশন ডকুমেন্টও হয়েছিল, উনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, তো আমিও ওটা শুনতে গিয়েছিলাম, আমার ওখানেই হয়েছিল, আমার ওখানে মানে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার, আমার রাইট অফ কোর্স না। তো মানে আমি আই ওয়াজ মেসমেরাইজড যে ওনার ওই ক্ল্যারিটি অফ থট। এবার দেখুন, পলিটিক্যাল দু একটা মিসস্টেপ বলবেন কি রাইট স্টেপ বলবেন, সেটা ডিপেন্ড করে যে আপনি ওটাকে পলিটিক্যাল প্রিজম দিয়ে কিভাবে দেখছেন। দ্যাটস এ টোটালি ডিফারেন্ট। দ্যাট ডাজন্ট ইনক্রিজ অর রিডিউস কালামস অরা, না অবভিয়াসলি না। আরেকটা লাস্ট ঘটনা বলি ওনার সম্বন্ধে, ছোট্ট ঘটনা। একবার উনি একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে ওই অনুষ্ঠানটার স্পন্সর ছিল একটা মিক্সার গ্রাইন্ডার কোম্পানি। আচ্ছা। তো অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যায় তখন এটা আমাকে বলেছিলেন ওনার তখন যে প্রেস সেক্রেটারি ছিলেন আইএস অফিসার, তো উনি আমাকে বলেছিলেন এটা যে যখন হয়ে যায় তখন ওনাকে একটা মিক্সার গ্রাইন্ডার প্রেজেন্ট করতে চাইছিলেন ওরা। আচ্ছা। হি ওয়াজ এক্সট্রিমলি রিলাক্টেন্ট অ্যাজ ইউজুয়াল, যে কোনো গিফট নেবেন না বা কিছু, কিন্তু ওনারাও একটু নাছোড়বান্দা, তো ওনার ফিলিংস হার্ট হবে, উনি সেটা নিয়েছিলেন। পরের দিনকে রাষ্ট্রপতি ভবনের স্টাফকে পাঠিয়েছিলেন মার্কেটে খুঁজতে যে ওই ব্র্যান্ডের ওটার দাম কত, সেটার একটা চেক কেটে ওই কোম্পানিতে পাঠিয়ে দিয়েছিলেন। ওই আমাদের ভারতবর্ষে এটাও ছিল। ওনার উইংস অফ ফায়ার যে বইটা আপনি পড়বেন, আপনার প্রতিটা যেন আপনি ইন্সপায়ার্ড হবেন। আপনি এটা পলিটিক্যাল বললেন, আরেকটা আমার আপনার বইয়ের থেকেই একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে একজন খুব বড় আমলা যিনি তার বাড়ি তৈরি করছেন হায়দ্রাবাদে, এবং বড় আমলা মানে একদম প্রথম সারির আমলা, যার বাড়ি তৈরি হচ্ছে হায়দ্রাবাদে বলে উনি হায়দ্রাবাদে অবধি গিয়ে অটোতে করে যাচ্ছেন বাড়ির দেখাশোনা করতে। এটা একটু বলুন আমাকে, মানে আমার মনে হয় সবার জানা উচিত। Why should I hesitate? নাম মানে ভালো মানুষের নাম নেওয়া উচিত। Taking his name, এরা প্রতিম মানুষ, এরাই হিরো হওয়া উচিত আমাদের দেশে। ইন ট্রু সেন্স। জেফ লিন্ডো ইলেকশন কমিশনার ছিলেন, এবং রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন বোধহয় পিএমওতেও বোধহয় উনি ছিলেন। ওনার সাথে আলাপটা আমার খুব ইন্টারেস্টিং ছিল। তখন উনি একটু টপ লিডারশিপের সাথে বোধহয় একটু ওনার একটু চলছিল। তো তখন আমাকে বললেন যে তুমি ভারতবর্ষের কোন রিজিয়ন থেকে, কোন পার্ট থেকে? আমি বললাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আরো 2-4টে কথা হলো। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওনার সম্বন্ধে আমার একটা আইডিয়া ছিল বটে, যে রিয়েলি হি ওয়াজ এ ভেরি নাইস পারসন, বিকজ আমাদের ওখানে তো এইসব নিয়ে খুব চর্চা হতো। সত্যি কথা বলতে কি
ভালো মানুষ, সৎ মানুষের চর্চা এখন কম হয়ে গেছে। একটা সময় পর্যন্ত ভালো মানুষের এখনো হয়, খুব কম হয়, তখন খুব চর্চা হতো ওখানেও। তার মধ্যে উনিও ফিচার করেছিলেন। তো আমি যখন ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিলকে ইন্ডিয়ার হয়ে প্রেজেন্ট করেছিলাম বোধহয় ইন্দোনেশিয়াতে, বালিতে, তখন আইএস অফিসার ছিল, দুজন গেছিলাম আমরা ইন্ডিয়া থেকে, আমি আর একজন আইএস অফিসার ছিল ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে, গোল্ড মেডেলিস্ট, খুব ভালো ছেলে। ও হায়দ্রাবাদ থেকে, অন্ধ্রপ্রদেশ, তখন অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড ছিল, আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশ, রাইট। ও ছিল তখন ট্যুরিজম ডাইরেক্টর, আন্ধ্রা ক্যাডার, ওকে, আন্ধ্রা ক্যাডার ট্যুরিজম ডাইরেক্টর ছিল। তো ও আর আমি দুজনে মিলে গেছিলাম। তো একদিন সন্ধ্যেবেলাতে যা হয় আর কি, আমরা দুজনে, যেহেতু আমার পাশাপাশি রুম ছিল যেখানে আমরা ছিলাম, 10 দিনের কনফারেন্স ছিল বালিতে, পাশাপাশি রুমে ছিলাম। তো ন্যাচারালি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমরা একসাথে করতাম। কনফারেন্স চলাকালীন, যখন কনফারেন্স না থাকতো তখন আমরা একসাথে বেড়াতে যেতাম। অবশ্য গভর্নমেন্ট থেকে, ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট থেকে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার এ ছিল। তো তখন এক কথা বলতে 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 তখন ও আমাকে এই কথাগুলো বলেছিল যে 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 আমি বললাম যে এরকম লিন্ডো সত্যি কিরকম ওর সম্বন্ধে কথা ছিল। বলে, তুমি তো এটা শুনেছো, জানো আমার সাথে কি হয়েছে? তখন উনি যা আমি লিখেছি সেগুলো বলেছেন, যে যে এয়ারপোর্ট থেকে উনি কোনো সরকারি গাড়ি নেয়নি, যেহেতু পার্সোনাল কাজে এসেছেন, অটোতে করে উনি যেখানে বাড়ি হচ্ছিল সেখানে, মোস্ট প্রবাবলি জুবিলি হিলস বা যেখানে, সেখান থেকে আবার মার্কেট প্লেসে অটো করে যাবে, ইলেকট্রিশিয়ান কন্ট্রাক্টর যা যা বলবে সেগুলো কিনবে, বা অন্যান্যরা যারা যা যা বলবে প্লাম্বিং এর ক্ষেত্রে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো নিজে কিনবে, কিনে আবার অটো করে আবার। এবং যখন তিনি এটা করছেন তখন তিনি শুধু আইএএস অফিসার নন, উনি চিফ ইলেকশন কমিশনার। এবার আপনি বলছিলেন যে যে এইগুলো যখন ভাবি তখন এই এখন যেটা আমরা খুব দেখি, যেটা পলিটিক্যাল হিপোক্রেসি, টাতে এটা এমন কিছু আনফাউন্ডেড ওয়ার্ড নয় ইন দি অ্যারেনা অফ পলিটিক্স। এটা খুব ভালো এ সম্বন্ধে একটা বইয়ে লিখেছিলেন যে ডেভিড রানসিম্যান, প্রফেসর অফ পলিটিক্স, প্রিন্সটন ইউনিভার্সিটি, একটা বইয়ে, ওনারই বই ছিল যে পলিটিক্যাল হিপোক্রেসি, দ্য মাস্ক অফ পাওয়ার, তো তাতে উনি আর্গু করেছেন যে যে পলিটিক্স অ্যান্ড hypocrisy inseparable. That is to say that politics minus hypocrisy is nothing but phantom. That is things without reality. Right? Utopia. কিন্তু কোথাও যেন মনে হয় যে আমরা বোধহয় একটা লাইন ড্র করতে ভুলে গেছি। It's not only applicable for politicians per se. আমরাও সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালনেও দেশের প্রতি আমাদের বিচ্যুতি আছে। না, because we get the government that we deserve. Again, আপনি যেটা বললেন, yes. এবার আপনি দেখুন, আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। গান্ধীজি আমাদের ফাদার অফ নেশন। Throughout the year, particularly on 2nd October, political leaders across the party তারা গার্ল্যান্ড করবেন মূর্তিতে, পোডিয়ামে গিয়ে ওনার আইডিয়ালস এর কথা বলবেন, ওনার আদর্শের কথা বলবেন, ওনার লিডারশিপ কোয়ালিটিজ এর কথা বলবেন। দ্যাট ইজ ফেয়ার, দ্যাট ইজ গুড। জেনারেশন আফটার জেনারেশন তারা বই পড়েও জানতে পারবেন মহাত্মা গান্ধী সম্বন্ধে। আবার যখন এই ধরনের মানুষদের কাছ থেকে শুনবেন ওনার, ন্যাচারালি একটা আলাদা একটা অ্যাওয়ারনেস লেভেল তৈরি হবে। বাট
আয়রনিটা অন্য জায়গাতে। ওই মঞ্চ থেকে নেমেই গান্ধীজির 7 সিনসের মধ্যে একটা সিন ছিল যে পলিটিক্স উইদাউট প্রিন্সিপাল ইজ সিন। সেটা কনভেনিয়েন্টলি ইগনোর করবেন। এই হিপোক্রেসিটা কি ঠিক? না, সেটা তো আনফর্চুনেটলি রয়েছেই। এবং তার সাথে আপনি যেটা বইতে আরেকটা লিখেছেন যে হিপোক্রেসি তো একটা দিকে, আরেকটা হচ্ছে যেটা নিয়ে আমরা সবাই সবসময় কথা বলি কিন্তু ড্রয়িং রুমে কথা বলি, বাইরে কথা বলতে একটু ভয় বা সংকোচ বোধ করি, সেটা হচ্ছে রিলিজিয়ন, ধর্ম এবং রাজনীতিকে মিলিয়ে ফেলার যে একটা সাংঘাতিক রকমের প্রচেষ্টা চলছে সর্বপক্ষ থেকে। এটা যে কোনো একটা দলকে বললে বা একটা রাজনৈতিক দলকে নয়, সারা পৃথিবীতেই তবে কম বেশি হচ্ছে। এটা আপনি লিখেছেন যে সারা পৃথিবীতেই এটা হচ্ছে। এবং তার মধ্যে যে একটা শোকেস করার বিষয় যে আমি এই দলটার সাথে রয়েছি, মানে হয় আমি টিকা কেটে নিচ্ছি বা যেটাকে স্কাল ক্যাপ পলিটিক্স বলে সেটা করছি, দুটোই ভুল আর কি। তো হ্যাঁ, এই জায়গাটাতে আমি আবার গান্ধীজির কথা বলছিলাম, গান্ধীজির কথাই আমি বলি। আমি আপনার রিলিজিয়নের এটাতেই আসছি, সেই কনটেক্সটে। গান্ধীজি নেভার ওর স্কাল ক্যাপ। পার্টিশনের সময় যখন মুসলিমদের নিরাপত্তার ব্যাপারে হি ওয়েন্ট ফর ফাস্টিং, যখন ওই রায়ট হচ্ছিল আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে, হ্যাঁ কলকাতায় আগে নোয়াখালী হচ্ছিল, তখন উনি হি ওয়েন্ট ফর ফাস্টিং, বাট হি নেভার ওর স্কাল ক্যাপ। কাদের জন্য? মুসলিমদের জন্য, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। হোয়াট এ নোবেল! এর থেকে যে মানে এর থেকে নোবেল কিছু হতে পারে? আপনি লিখেছেন একজনের কথা, আমি নাম জানতে চাইবো না কারণ এটা খুব একটা শ্লাঘার বিষয় নয়, যে এমএলএ হস্টেলে, কলকাতার এমএলএ হস্টেলে একজন এমপি হ্যাঁ নর্থ বেঙ্গলের একজন এমপি, তিনি যখন একটা ইসলামিক ডেলিগেটের সাথে দেখা করতে যাচ্ছেন তখন উনি টুপি পরে নিচ্ছেন, এবং তারপরে যখন আপনি জিজ্ঞেস করছেন তাকে যে কেন, উনি বললেন যে এটা করতে হয় রাজনীতিতে থাকলে। হ্যাঁ, তো তখন আমার বয়সটা হয়তো কম ছিল, অনেক কম ছিল বলে, আর আমাকে উনি খুব ভালোবাসতেন বলে আমি করিনি। কিন্তু আজকের দিনে যদি উনি থাকতেন তাহলে আমি ওনাকে পাল্টা প্রশ্নটাও করতাম যে 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 আপনার যদি সিরিয়াস কনসার্ন থাকে কারোর প্রতি বা কোনো কমিউনিটির প্রতি, সেটা দেখাবার ম্যানিফেস্টেশনটা কি এরকমই হতে হবে যে আমাকে টিকা লাগাতে হবে, আমাকে মন্ত্রোচ্চারণ করতে হবে, বা আমাকে প্রেয়ার মিটিংয়ে যেতে হবে? পলিসি দিয়ে তো করা উচিত, মানে হ্যাঁ, এই যে আপনি যে দেখেন এইগুলো আজকাল ফটো অপস হয়ে গেছে, মানে পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য, যে কোনো আদিবাসীর বাড়িতে গিয়ে খাওয়া, তাদের সাথে ড্যান্স করা, it is cheap politics. It would have been genuine politics minus media coverage, to my understanding. It would have been the genuine politics. আপনি দেবাশিস বাবু একই সাথে একই সেন্টেন্সে আদিবাসীদের সাথে খাওয়া এবং নাচা বলে আপনি একটা ব্রড পলিটিক্যাল স্পেকট্রামকে কিন্তু ধরলেন। আমার মনে হয় আমাদের দর্শকরা সেটা বুঝতে পারবেন যে এটা একটা কোনো রাজনীতির দলের কথা হচ্ছে না, অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা হচ্ছে বলে আপনি। সার্টেনলি দেখুন, ব্যাপার হচ্ছে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল, কোনো একটা পার্টিকুলার পার্টি আমাদের দেশের যা পরিস্থিতি সেটাকে সেট রাইট করতে পারবে না। এটা একটা চার্নিং দরকার, একটা হাইটেন্ড অ্যাওয়ারনেস লেভেল দরকার। এটা নিয়ে রাজনীতি, এই আপনাদের আদিবাসীদের এটা নিয়েই আমার এক বন্ধু, পিএইচইউ এর বন্ধু, সে পরে জুনিয়র সাহিত্য একাডেমি পুরস্কারও পায়, সবেন্দ্রশেখর হাঁসদা, সে একটা বই লিখেছে আর কি, যেটা পরে খুব চলেওছে। সে যেহেতু নিজে ওই সম্প্রদায় থেকে আসছে কিন্তু সে ইংরেজিতে লেখে, সে লিখেছিল আদিবাসীজ ওয়ান্ট ডান্স। আপনারা কেউ যদি পান বইটা পড়ে দেখবেন, আদিবাসী ওন ডান্স। সেটা হচ্ছে এই ঘটনাটা নিয়ে যে তাদের প্রচণ্ড মানে অবস্থা খারাপ,
তাদের জন্যে তাদের উপরে দাদাগিরি চলছে রাজনৈতিক দলের এবং সমস্ত সরকারের থেকে, তারা পাচ্ছে না, কিন্তু একজন মন্ত্রী আসবেন বলে তাদেরকে দল বেঁধে বলা হচ্ছে যে এবার তোমরা চলো ওখানে গিয়ে নাচো, টাকা পাবে আর খাবার পাবে। তো একটা দিন সে আদিবাসীরা রিভোল্ট করে, বলে না আদিবাসীরা আর নাচবে না। তো আমার মনে হয় ওই ওই ঘটনাটা হচ্ছে এটাই, যে ওই ফটো আপটা বাদ দিলে পরে অনেক কিছু হ্যাঁ সেটাই মানে না এটা তো দেখুন যেটা আমার যেটা মনে হয় যে আমি তো অত পড়াশোনা করিনি, আমার যতটুকু দেখেছি তার ভিত্তিতে আমার যেটা মনে হয় যে যে ভারতবর্ষের সত্যি অ্যাওয়ারনেস লেভেলটা বাড়াতে গেলে আমাদের শিক্ষার প্রসারটা খুব দরকার। এবং দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ফর্মার প্রিন্সিপাল ডক্টর ভালসান থাম্পু উনি একদিন আমাকে বলেছিলেন যে আন্ডার ডেভেলপমেন্ট অফ individuals' human potentialities and sensitivities are the root cause of social evils. যত অ্যাওয়ারনেস লেভেল কম হবে, পড়াশোনা জানলেই যে এ হবে তা নয়, তা নাহলে পরে পড়াশোনা জানা লোকও তো করাপ্ট হচ্ছে, অক্সফোর্ড এডুকেটেড লোকও করাপ্ট হচ্ছে, সেটা নয়। এটা হচ্ছে ওই পড়াশোনা জানা যে পড়াশোনাতে নট অনলি নিজের আপলিফমেন্ট হবে, দেশের মঙ্গল হবে, সমাজের ভালো হবে, সে ধরনের অ্যাওয়ারনেস লেভেল সো টু সে। আপনি দেখুন, অথচ এই শিক্ষার প্রসারের ব্যাপারটা আমাদের মনীষীগণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ বিভিন্ন ফোরামে বিভিন্ন সময়ে ভারতবর্ষের শিক্ষার প্রসারতার কথা বলেছেন। শারদা মা ব্যাক দেন উনি ফিমেল লিটারেসির কথা বলেছেন, ওমেন এডুকেশনের কথা বলেছেন, রাইট? আর আজকে দেখুন শিক্ষার ব্যবস্থা, সবাই দেখছে কি অবস্থা সারা দেশে। শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কি অবস্থা চারিদিকে, এটা খুব দুঃখের। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে টনি ব্লেয়ার 1997 লেবার পার্টির হয়ে যখন উনি ইংল্যান্ডে প্রাইম মিনিস্টার হবেন, তার আগে উনি অক্সফোর্ডে একটা বিখ্যাত লেকচার দিয়েছিলেন, দি এজেন্ডা ফর জেনারেশন। সেখানে উনি বলেছিলেন যে আমার গভর্নমেন্টের 3টে প্রায়োরিটিস হবে। হোয়াট আর দোজ প্রায়োরিটিস? Priority 1, education. Priority 2, education. Final priority, education. How serious he was. সেখানে আমার মনে হয়, মানে আমি সেদিন একজন পণ্ডিত সুরেশ তালওয়ালকারের একটা শুনছিলাম, উনি বলছিলেন যে উনি মিউজিক নিয়ে বলছিলেন, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, যে মিউজিকে একটা জিনিস নয়, একটা হচ্ছে শাস্ত্র, একটা বিদ্যা, আর একটা হচ্ছে সংস্কার। এই 3টে মিলে হয়, শুধু বিদ্যাটা দিলে হয় না, সংস্কারটাও তৈরি করতে হয়। তো আমরা যে শিক্ষা সংস্কৃতি বলি, যে সংস্কৃতিটা বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে। তো কারণ সংস্কার থাকলে, আপনি লিঙ্গডোর কথা বলেন, আমি ওখান থেকেই টানছি, যে সেখান থেকে আমরা ঢুকবো আমাদের আরেকজনের এতে। আমার এক খুব নিকট বন্ধু, সে জুনিয়র IAS, 6-7 বছর 8 বছর হয়েছে। তো খুব একটা দুঃখজনক ঘটনায় আমাদের কলেজেরই একজন সুইসাইড করেছে কলকাতায়। তো সে ওড়িশা ক্যাডারের, আমি তার নাম নিচ্ছি না কারণ সে এখনও সার্ভিসে আছে বলে। তো সে খুব ভালো বন্ধু, সে চলে এসছে আর কি। এবার সুইসাইড করেছে, তো পুলিশ বডিটা ছাড়ছে না, পোস্টমর্টম হয়ে গেছে তবুও বডি ছাড়ছে না, বিভিন্ন রকম কিছু হয়, তখন হয়তো কিছু টাকা চাইছে বা ইত্যাদি সমস্ত চলছে। তো সকলে মিলে তাকে বলা হলো যে ভাই, তুই তো IAS, তুই একবার বললে পরে তোর কার্ডটা দেখাতে পার, কিছু করতে হবে না, তুই একটু কর, তাহলে পরে ওর বডিটা ছেড়ে দেয় আর কি। কারণ ওর পরিজন আমরা সবাই এখানে রয়েছি, আমাদের রাতভর ছাড়বে না।
তো সে বলল যে দেখো, তোরা এখানে সারা রাত থাকবি তো, আমিও এখানে সারা রাত এই মর্গের পাশে আমি বসে আছি তোদের সাথে, কিন্তু আমাকে ওটা করতে বলিস না, ওটা আমি করবো না। সেরকম আইএস এখনো রয়েছে, তা সে সার্ভিসে রয়েছে। হ্যাঁ, এবং সেই মানুষটার তার একটা লিগেসি আছে, যার কথা আমি বলছি আমার বন্ধু, তার একটা লিগেসি আছে একজনের সঙ্গে যার কথা আপনি বইতে লিখেছেন। এই যার কথা বলছি সে তার কলেজে থাকাকালীন সে ইন্টার্নশিপ করতে গেছিল এবং তার যে ডিসার্টেশন ছিল সেটা ছিল একজনকে নিয়ে, সেটা হচ্ছে সঞ্জয় ঘোষ। উনি লিখেছিলেন যে সঞ্জয় ঘোষের লিগেসি উর্মুল ট্রাস্টে, যেটা রাজস্থানে। তো সঞ্জয় ঘোষ সম্বন্ধে যারা জানেন না, জানা উচিত আমার মনে হয়। হি ইজ আ হিরো অফ আওয়ার কান্ট্রি, যিনি সেন্ট স্টিফেন্স থেকে খুবই ভালো পরিবার থেকে এসছেন, সেন্ট স্টিফেন্সের স্কলার। উনি আহমেদাবাদ এবং ইরমা দুটোতেই চান্স পান। উনি ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট জয়েন করেন এবং তারপরে চলে যান রাজস্থানে। উর্মুল ট্রাস্ট বলে একটা কোঅপারেটিভ উনি স্থাপনা করেন, সেটা এখনও আছে, সেখানে তো ওনার লিগেসি রয়েছে। তারপরে উনি চলে যান মাজুলি দ্বীপে, আসামের, ওখানে কাজ করতে এনজিওর সাথে, যেখানে উলফারা তাকে কিডন্যাপ করে এবং সম্ভবত মেরে ফেলে, সম্ভবত কি মানে মেরেই ফেলে, কিন্তু তার বডি কখনো খুঁজে পাওয়া যায়নি। এবং সেটা নিয়ে তার স্ত্রী একটি বই লেখেন সঞ্জয় আসাম বলে, যেটা আমরা যখন সেই একই ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্টে পড়তে আসি, তখন আমাদেরকে একদম ইন্ট্রোডাকশনে বলা হয়েছিল 2-3টে বই পড়ার জন্য, ওগুলো পড়তেই হবে, না পড়ে তুমি কোর্স শুরু করতে পারবে না। তার একটা বই হচ্ছে সঞ্জয় আসাম। কিন্তু সেই সঞ্জয় আসাম যখন বইটা রিলিজ হচ্ছে, আপনি তখন ছিলেন সেখানে। একটু বলুন সঞ্জয় ঘোষের পরিবার এবং সেই বইটা সম্বন্ধে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আমার খুব মানে ওটার থেকে আমার মনে হয় একটা পার্সোনাল কানেক্ট তৈরি হয়েছে আপনার সাথে আমার। হ্যাঁ, আসল কথা, সঞ্জয়কে তো আমি পার্সোনালি কোনোদিন দেখিও নি, মিটও করিনি, কিন্তু বাবার সাথে আমার, উনি আমাকে খুবই ভালোবাসতেন। ওনার বাবা শঙ্কর ঘোষ, উনিও সেন্ট স্টিফেন্সেরই ছিলেন, এবং ওনার দাদা ভাস্কর ঘোষ, যিনি প্রসার ভারতীর চেয়ারম্যান ছিলেন, ইনফরমেশন কালচার সেক্রেটারি ছিলেন, যার একটা বই আপনারা পারলে কেউ পড়ে নেবেন, দূরদর্শন ডেজ বলে, অসাধারণ বই। রামায়ণ মহাভারত তৈরির থেকে ভারতের খোঁজ, তামাস, এগুলো সমস্ত তৈরির ঘটনা, পেছনের গল্পগুলো নিয়ে অসাধারণ বই লিখেছিলেন। আমি ওই ভাস্কর ঘোষের আমি একটা ছোট পরে বলছি, পরে ঘটনাটা, প্রথমে সঞ্জয়ের কথাটা, শঙ্কর ঘোষের কথাটা বলি। শঙ্কর ঘোষ ন্যাশনাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, খুব নামী মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব। উনি প্রায় আসতেন আমাকে মিট করার জন্য, জানি না কেন আসতেন। I stand nowhere near his intellectual capacity, but he used to come. আর প্রায়ই আসতেন। তো একদিন আমাকে বললেন যে এরকম, যে জানো আমি ওই সঞ্জয় আসাম যে বইটা, যেটা আপনারা ইরমাতে পড়েছেন আপনাদের অলমোস্ট, সেটা রিলিজ হবে, তারপর আমাকে ইনভাইট করতে এলেন ওই বুক রিলিজে যাওয়ার জন্য। তো বইটা দিয়ে কেঁদে ফেললেন, বললেন যে দেবাশিস, আই লুক ফর সঞ্জয় ইন পিপল লাইক ইউ। কোথায় সঞ্জয়, কোথায়? আমার ব্যাকগ্রাউন্ড কি, আর সঞ্জয় একটা কান্ট্রিজ অ্যাসেট। এই ধরনের ছেলে যাদের এইরকম, আমি অনেক লেংথে লিখেছি ওর ব্যাপারে, যে যখন শঙ্কর ঘোষকে বলল যে তুমি এরকম একটা ডিস্ট্যান্ট জায়গায় যাবে, মাজুলিতে, যেখানে আলফা ইনফেস্টেড জায়গা, যেখানে লাইফের একটা হতে পারে, তখন উনি সঞ্জয় উত্তর দিয়েছিল যে বাবা তাহলে কে যাবে। এই যে থট প্রসেস, আগামী দিনের প্রজন্মের কাছে আমার তো মনে হয়
রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআনের থেকেও সঞ্জয় আসাম পড়া উচিত। সঞ্জয় আসাম পড়া উচিত। একদিন ভাস্কর ঘোষের সাথে আমার দেখা হয়েছে, তো তার সেদিনকে সকালে উনি একটা মোস্ট অফ টাইমস অফ ইন্ডিয়াতে একটা ক্যাবিনেট মিনিস্টারের কারাপশনের ব্যাপারে একটা, তখন অলরেডি উনি রিটায়ার্ড, সাংঘাতিক একটা আর্টিকেল লিখেছে, ভেরি পাওয়ারফুল আর্টিকেল। আই লাভড রিডিং দ্যাট ইন দ্য মর্নিং। ফর্চুনেটলি সেদিনকে ওনারা ভাই বোন, ওনার যে বোন যিনি, উনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অরুন্ধতী ঘোষ, ইউনাইটেড নেশনসে ছিলেন, ভাই বোন একসাথে এসেছিলেন লাঞ্চ করার জন্য। তো আমি ওনাকে গিয়ে বললাম যে স্যার, আজকে আপনার আর্টিকেলটা আমি পড়লাম, সত্যি মানে আমার এত ভালো লেগেছে আর্টিকেলটা। আমি একটু তাড়াতাড়ি দিচ্ছিলাম, আমার একটা কোনো মিটিং ছিল, তো বলে আমি ওনার কানের কাছে ওটা হুইসপার করে আমি বেরিয়ে যাচ্ছি। তার পেছন থেকে ডাকতে বসিস, এক মিনিট। বুঝতে পেরেছি আমি তাড়াহুড়ো হয়ে রয়েছি। বলে, তুমি যে কথাটা বললে সেটা কি পরিণতি জানো, কি ফল জানো? পরশু দিনকে আমি পার্লামেন্টের রোটান্ডায় দাঁড়িয়ে রয়েছি, স্পিকার হঠাৎ আমাকে ডাকছেন পেছন থেকে, ভাস্কর দা। তো আমি ঘুরে তাকালাম, দেখলাম স্পিকার। তো একটু এক্সচেঞ্জ এটা হলো। হট করে আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, গতকালকে টাইমস অফ ইন্ডিয়াতে বাদিকে বিগার ফন্টের কি নিউজ ছিল, কি নিউজ আইটেমটা ছিল? ভাস্কর ঘোষ বললেন যে আই ওয়াজ পারপ্লেক্সড। খানিকক্ষণ আমি চিন্তা ভাবনা করলাম, দেন আই সারেন্ডার টু মাই মেমোরি, আই কুডন্ট রিমেম্বার। স্পিকার বললেন, ভাস্কর দা, same would be the fate of the article that you write. It will go to the West basket in the very next day. তো সুতরাং তুমি যে বললে ভালো লিখেছি বা লিখেছি, থাকে না এগুলো, শর্ট লিভড। সম্ভবত সেজন্য উনি বই লিখেছেন যেখানে উনি খুব ক্লিয়ারলি ওনার যখন কাজ করছেন তখনকার ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার যিনি কিনা বাংলার, তার সম্বন্ধে লিখেছেন যে মিটিংয়ে উনি একটা কোনো সিরিয়াল চলছিল, যেটার নাম বললে সমস্ত প্রকাশ পেয়ে যাবে, বলছি না, বইটাও পড়বেন আপনারা। একটা সিরিয়ালের এক্সটেনশন দরকার ছিল, তো ভাস্কর ঘোষ বলছেন আমি দেখেছি যে সিরিয়ালটার কোনো মেরিট নেই এবং চলছে না, কেউ দেখছে না সিরিয়ালটা। তো সেই সিরিয়ালের যিনি মুখ্য আর কি, সেই মহিলা এসে ওনাকে রিকোয়েস্ট করেছেন, ভাস্কর ঘোষ না, হবে না, এটা করা যাবে না, চলছে না এটা, প্লাস এটার মধ্যে কোনো মেরিট নেই। এবং তখন তার কিছুদিন পরে মিনিস্টারের সাথেও সেই মহিলা দেখা করেছেন, এবং কি হয়েছে আমরা জানি না, কিন্তু মিনিস্টারকে বলছেন ওটার এক্সটেনশন করতে হবে, কিন্তু আমি বলে দিয়েছি। তো ভাস্কর ঘোষ রিপ্লাইড টু হিম, ইনফরমেশন কালচারাল মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, এবং উনি তখন প্রসার ভারতীতে, যে আই এম নট রেসপন্সিবল ফর দ্য প্রমিসেস মেড ইন আ বেডরুম। এটা উনি বইতে লিখেছেন, আমি জাস্ট কোট করলাম। এবং তার জন্য খুব ঝামেলা হয়েছিল, রাজীব গান্ধী সে সময় প্রাইম মিনিস্টার ছিলেন, যে এটা কী করছেন আপনি আর কি, বাট হি স্টাক টু হিজ স্ট্যান্ড। উনি শুধু বলেছেন যে আমি যত করতে হয়েছে আমাকে রাজনীতিবিদদের কথায় এই দূরদর্শনে থাকতে গিয়ে, তার আমি একটাই রিডেমশন নিয়েছিলাম তামাস সিরিয়ালটাতে এবং ভারতের খোঁজ, এই দুটো সিরিয়াল করতে যে আমি পেরেছি এটা আমার রিডেমশন ছিল, বাকি সমস্ত খারাপ কাজ ও দুটো দিয়ে আমার ঢেকে গেছে বলে মনে হয়। খুব ইন্টারেস্টিং। একজনের কথা দিয়ে আমরা শেষ করবো, যেহেতু আমাদের একটা সময়ের আছে, আমরা কথা বলতেই থাকবো। আপনি এত কিছু নিয়ে লিখেছেন এটাতে, আমার কত বইয়ের কথা মনে পড়ছে, আমার কমিশনার ফর লস্ট কজেস অরুণ শরীর কথা মনে পড়ছে, তার সম্বন্ধে হ্যাঁ আমার মনে পড়ছে যে আপনি খুব খুব আগে নয়, কিন্তু যে সমস্ত রাজনীতিবিদদের কথা বললেন তার মধ্যেই কলকাতার মেয়রের সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন, এবং আপনার কতটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, কারণ সে কিছু শুনতেই চায়নি, সে তার নিজের দম্ভের প্রাচীরে বসেছিল বলে। সেটা আমার জন্য অতটা নয়, বিকজ যার সাথে আমি গেছিলাম হি ওয়াজ ফর্মার আইবি ডাইরেক্টর এবং একটা স্টেটের গভর্নর ছিলেন,
ওনার কথা ভেবে আমার খারাপ লেগেছিল যে যে আমরা কত মানে পলিটিক্সটাকে যে লোকে যে খুব একটা ভালো নজরে দেখে না, কেন দেখবে? ইটস কোয়াইট অবভিয়াস। এটা তো ঠিক কথা যে দেখুন, ব্যাপার হচ্ছে যে উইনেবিলিটিটা যখন মেন ফ্যাক্টর হয়ে যায়, আপনিও জানেন, আমরাও দেখেছি যে যে ভালো পড়াশোনা জানা কম্পিটেন্ট ছেলেমেয়েরা যখন আনস্ক্রুপুলাস করাপ্ট লোকেদের কাছে, ক্যান্ডিডেটের কাছে হেরে যায়, এর থেকে অফকোর্স এটাও ডেমোক্রেসির একটা ফ্লেভার, এটাও ডেমোক্রেসির একটা পার্ট, বাট এটাকে ডাইজেস্ট করতে একটু অসুবিধে হয়। আরেকজন যার সম্বন্ধে কথা বলে আমরা শেষ করব, একটু তিনি একদমই আলাদা আপনার বাকি লেখাগুলোর থেকে, সেটা হচ্ছে এম এফ হোসেন। তার এম এফ হোসেনের ছবি টাঙানো নিয়ে আপনাদের ইন্টারন্যাশনাল সেন্টারে যে ঝামেলা তৈরি হয়েছিল এবং সংশয় তৈরি হয়েছিল যে ওনার ছবি এক্সিবিশনটা করতে পারবেন কিনা আপনারা, হ্যাঁ সেরকম একটা কিন্তু করতে পেরেছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে সত্যি মানে ওটার ভাট্টা ডাইরেক্টর এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আমার ওপরই, যেহেতু ওটা আমার ডিভিশনে হয়েছিল, ওটা পেপারের লাগাতার ওটা একটা খবর ন্যাশনাল মিডিয়াতে কভার হচ্ছিল। দিল্লি পুলিশ দুর্দান্ত সাপোর্ট দিয়েছিলেন এবং আমার ডাইরেক্টর তখন ছিলেন তিনি খুব সাপোর্ট দিয়েছিলেন ফ্রম আর আইএস অফিসার, এবং আমার কলিগ যারা ছিলেন তারা একভাবে আমরা ওটাকে কাজ করেছিলাম এবং ওটা একটা খুব ভয়ের কয়েকটা দিন গেছিল, কাইন্ড অফ থ্রেটস দ্যাট উই ইউজ টু গেট ফর হোস্টিং দ্যাট এক্সিবিশন। সেটা একটা, ওটা আমি আর মনে করতে চাই, বিকজ দ্যাট ওয়াজ নট, দোজ ওয়ার নট গুড ডেজ। কিন্তু মকবুল ফিদা হোসেনের সঙ্গে আপনার ইন্টারঅ্যাকশনের একটা গল্প আপনি বলছিলেন আমাদের, অসাধারণ, মানে এই ধরনের মানুষের, হ্যাঁ ব্যাপার হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রিন্সিপাল অনুযায়ী আপনার কাউকে পছন্দ হতে পারে না হতে পারে, বাট তার যে আর্টিস্টিক সত্তা যেটা, সেটাকে তো কোনিস না জানাবার কোনো কারণই নেই। না, অবভিয়াসলি সারা পৃথিবী জানায় আমরা কে, এবং এরকম একজন, সে এক্সাইলে মারা যাবে ভারতীয় হয়েও, এটাও দুঃখজনক। আর্ট ব্যাপারটা খুবই সাবজেক্টিভ জিনিস। আমরা যদি এত লোয়ার লেভেলে যদি সবকিছু সহ্য করতে পারি, সমাজে যা কিছু হচ্ছে, রাজনৈতিক জগতে যা কিছু হচ্ছে, এম এফ হোসেনকে যেভাবে আমাদের এখানে ট্রিট করা হয়েছে, দ্যাট ওয়াজ নট এ গুড টেস্ট। আমার মনে হয় আমাদের জাতি হিসেবে আমাদের খুব লজ্জার তিনটে পয়েন্ট। একটা হচ্ছে মকবুল ফিদা হোসেনকে দেশ থেকে চলে যেতে হয়, একটা হচ্ছে সলমান রুশদি, এবং আরেকটা হচ্ছে একই কারণে তসলিমা নাসরিন। ইয়েস, সার্টেনলি সেম ঘটনা, শুধু রংটা আলাদা হয়ে গেলে পরে কি হয় সেটা কথা নয়, কিন্তু এই যে ফ্রিডম, আমাদের একটা মানুষ যেটা বলতে চাইছে সেটা সে বলতে পারবে না কেন? নিশ্চয়ই আপনার পছন্দ না আপনি দেখবেন না, নিশ্চয়ই আপনার পছন্দ না আপনি প্রতিবাদও করতে পারেন, তা নিয়ে লিখতে পারেন, আপনি গলা ফাটিয়ে চিৎকার করতে পারেন, কিন্তু তাকে দেশে থাকতে দেব না, এ দেশটা তো তারও। নিশ্চয়ই তসলিমা নাসরিনের নয়, কিন্তু আমি বলছি যে একটা দেশে একজন মানুষ থাকতে পারবে না কেন? শুধু তার মতবাদটা আমার মতবাদের সাথে মেলে না বলে। এটা বোধহয় আমাদের সভ্য সমাজের কখনো স্থান পাওয়া উচিত। সভ্য সমাজের যে কটা ক্রাইটেরিয়া আছে তার সাথে বোধহয় এইগুলো মেলে না। কিন্তু দেবাশীষবাবু, মানে আপনার লেখা পড়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বইটা শেষ করতে, এত মোটা একখানা বই, এত কিছু লিখেছেন আপনি এত বিষয় নিয়ে, কিন্তু আমার সত্যি কথা 3.5 দিন সময় লেগেছে বইটা শেষ করতে, এত প্রাঞ্জল ভাষায়। এটা খুব বেশি আমি বইতে পাই না।
ভারতীয় লেখকদের মধ্যে তো একেবারেই পাই না, কারণ ভারতীয়রা ইংরেজিতে লিখতে গেলে খুব জটিল কঠিন করে একটা বিষয় লিখে ফেলে। না দেখুন, আপনি ওরমভাবে বলবেন না, লেট মি এক্সপ্লেন। আমি তো আমার ড্রব্যাকস কি জানি, আমি তো সেই রকম বিদ্যাবুদ্ধির লোক নই, তো সহজ সরল ভাষাতে আই ওয়ান্টেড টু এক্সপ্রেস হোয়াট আই ফেল্ট। সিম্পল রাইটিং ইজ দ্য টাফেস্ট থিং আমার মনে হয়, কিন্তু খুব ব্রেভিটি দিয়ে খুব সুন্দর ভাষায় আপনি যেটা লিখেছেন সেটা আমার মনে হয় আরও অনেক মানুষ পড়া উচিত। তাহলে পরে একটা পৃথিবী, একটা ওয়ার্ল্ড ভিউ তৈরি হওয়ার দিকে আমরা এগোবো আর একটু। আর সেই সময় আপনার এক্সপিরিয়েন্স সেগুলো নিয়েও আমরা আজকে যতটা শুনলাম বা জানতে পারলাম তার থেকে অনেক বেশি এনরিচড হতে পারবো। তো আপনাদের জন্যেও তো ধন্যবাদ, আপনারা লেখার জন্য প্রথমত এই বইটা আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে এটার সম্বন্ধে জানাবার জন্য, কারণ আমি জানতাম না বইটা সম্বন্ধে। এখানে এসে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্যে, আর থ্যাংক ইউ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। ইটস আ প্লেজার। আমরা চাইবো যে আরও লেখকদের সাথে যদি কথা বলতে পারি তাহলে পরে পড়ার যৌক্তিকতাটা অনেক বেশি হয়। মানে একটা বই পড়ার পরে কথা বলতে ইচ্ছে করে, যেখান থেকে বইটা শুরু আর কি। তো আপনারাও আশা করি এনজয় করলেন, ভালো লাগলো। কিন্তু বইটা পড়বেন, যেটুকু বলা হলো না তার বাইরে অনেক অনেক রিচ ইনফরমেশন বইতে রয়েছে। বই পড়ুন, বই পড়লে আমার মনে হয় আমরা আরও ভালো মানুষ হতে পারবো, এনজয় করতে পারবো জীবনটাকে আরও বেশি। রেসপন্সিবল সিটিজেন হতে পারবো, দায়িত্ববান সিটিজেন হতে পারবো। একটা গুড সিটিজেন হওয়াটা মাস্ট, ইটস নট চয়েস। এক্স্যাক্টলি। আর আজকে অরুণাভ নেই, কাজে আমাকেই বলতে হচ্ছে, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। ধন্যবাদ।